আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু লেকচার 1 অফ ক্লাসিক্স ইন ট্রান্সলেশন। কেমন আছেন আপনারা? ওয়ালাইকুম আসসালামু আসসালাম। আলাইকুম স্যার। স্যার ভালো আসসালামু আছি, আলাইকুম আপনি কেমন স্যার। আছেন? ওয়ালাইকুম ওয়ালাইকুম ভালো আছি স্যার। আসসালাম। আলহামদুলিল্লাহ ভালো আছি স্যার। আপনাদের অনেকেরই ক্লাস টাইম ক্ল্যাশ হওয়ার কারণে আর কি এই টাইমটা আপাতত আমরা ফলো করছি 5টা থেকে। আমাদের ভার্সিটি যতদিন না পর্যন্ত খুলবে ততদিন পর্যন্ত আমরা এই টাইমটাই ফলো করব। মানে 5টা থেকে, মানে অন্য টাইমে গেলে সবার আর কি কোনো না কোনো ভাবে ক্ল্যাশ করে যায়। আচ্ছা, আমরা আপাতত এখানে 27 জন আছি। আমরা আস্তে আস্তে শুরু করি। Let's start our first lecture of Classics in Translation. যদি কোনো কারণে টেক্সট দেখতে সমস্যা হয় আমাকে অবশ্যই সাথে সাথে জানাবেন। So, our course title, Classics in Translation. Course code ENG 4224. Course টাইটেলটা হচ্ছে Classics in Translation. তার মানে আমাদের কোডে কিন্তু দুইটা টপিক আমরা পাচ্ছি, একটা হচ্ছে ক্লাসিক্স ট্রান্সলেশন। মানে আমরা ক্লাসিক পড়বো বাট নট ইন ইটস অরিজিনাল ল্যাঙ্গুয়েজ, ইটস ট্রান্সলেশন। আমরা ট্রান্সলেশনটা পড়বো, ট্রান্সলেটেড ইন ইংলিশ অবভিয়াসলি। তাহলে স্যার জি, স্যার স্যার অনেকে কেউ জয়েন কেউ করতে জয়েন পারছে করতে না। পারছে না। জয়েন করতে পারছি না। আচ্ছা, আমি বরং আবার শেয়ার করতে হবে। সবাই কোডটা দিয়ে ট্রাই করতে বলো। এমটি জয়েন করতে না পারার তো কথা না, এটা যে একসাথে জয়েন করলে। আচ্ছা, সবাই আসতে থাকুক, জয়েন করতে থাকুক। আমরা আমাদের কোর্স টাইটেলটা নিয়ে একটু কথা বলি, ক্লাসিক্স ইন ট্রান্সলেশন। আমরা ক্লাসিক পড়বো বাট ইন ট্রান্সলেটেড ফর্ম। এখন ক্লাসিক্স এর সংজ্ঞাটা কি প্রথমত একটু বোঝা দরকার। হোয়াট ইজ দ্য ডেফিনেশন অফ ক্লাসিক? আমরা ক্লাসিক কাকে বলবো, কোন ধরনের লিটারেচারকে আমরা ক্লাসিক বলবো? আমরা নেক্সট স্লাইডে যাই। এটা কি দেখা যাচ্ছে? ইয়েস স্যার। নেক্সট জি স্যার। নেক্সট স্লাইডে আপনারা দেখবেন, ইজ দ্য ইলিয়াড আ ক্লাসিক এপিক? আমরা কি দ্য ইলিয়াডকে ক্লাসিক এপিক বলতে পারি কিনা? অবভিয়াসলি আমাদের প্রথম টেক্সট, the first text we are going to cover, obviously it is Iliad. আমরা ইলিয়াড দিয়ে শুরু করছি। The Iliad, written by Homer. Is the Iliad a classic epic? এই কোয়েশ্চেনটা যদি আমরা করি, আমরা এই কোয়েশ্চেনের অ্যান্সার গুলো বের করতে হবে। যদি আমাদের কোয়েশ্চেন থাকে যে ইলিয়াড কি আমরা সত্যি সত্যি ক্লাসিক বলতে পারি কিনা, ক্লাসিক হওয়ার যোগ্যতা অর্জন করতে হলে নিচের 5টা কোয়েশ্চেনের অ্যান্সার আমাদের করা জরুরি। নাম্বার 1, is it a recognized and established work of art in world literature? যেকোনো যেকোনো একটা গল্প বা উপন্যাস আমরা যদি সেটাকে ক্লাসিক বলতে চাই, সবার আগে প্রশ্ন, দ্য ফার্স্ট কোয়েশ্চেন, ইজ ইট a recognized and established work of art in world literature or not?
দেখেন মার্ক করা আছে, দুটো রেড একটা পার্পল। সবার আগে রিকগনিশন। রিকগনিশনের মানে কি? স্বীকৃতি। আগে স্বীকৃতি দিতে হবে। উইদাউট রিকগনিশন you cannot regard any story or novel as a classic literature. 10 জন বলতে হবে। It is mandatory that it will have a recognition. Classic epic, classic, especially classic. সবার আগে আমরা আমাদের আইডিয়াটা ক্লিয়ার করব যে ক্লাসিক মানে কি, হোয়াট ইজ দ্য মিনিং অফ ক্লাসিক। কোনো কিছু যদি ক্লাসিকের মর্যাদা অর্জন করতে চায় তাহলে এই পয়েন্টগুলো থাকতে হবে সেখানে। কি কি পয়েন্ট? Is it a recognized and established work of art? Recognition, establishment, and obviously এটাকে একটা ওয়ার্ক অফ আর্ট হতে হবে। শুধু আপনি বা আমি যদি বলি এটা ক্লাসিক এটা ক্লাসিক, তাহলে সেটা ক্লাসিক হবে না। শুধু দু একজন মানুষ যদি বলে এটা একটা আর্টিস্টিক কাজ, এটা একটা চমৎকার আর্টিস্টিক ওয়ার্ক অফ আর্ট, তাহলে হবে না। রিকগনিশন থাকতে হবে একটা বিশাল ক্রিটিকদের অংশ জুড়ে, মানে একটা বড় বিশাল সংখ্যক মানুষ যদি রিকগনিশন না দেয়, স্বীকৃতি না দেয়, তাহলে আমরা কোনো নভেল বা উপন্যাসকে ক্লাসিক বলতে পারি না। সবাই যেন বলে, সবাই যদি না বলে তাহলে সেটা ক্লাসিক হয় না। ফার্স্ট পয়েন্ট যেটা আমরা আস্তে আস্তে আগাবো সেটা হচ্ছে রিকগনিশন। ইট শুড বি রিকগনাইজড। স্পেশালি যারা ক্রিটিক, যারা সমালোচক, সাহিত্য সমালোচক, তাদের সবারই এই ব্যাপারে একটা সর্বসম্মত ডিসিশন আসতে হবে। It should be an established work of art. ক্লাসিক হওয়ার জন্য মিনিমাম 200 ইয়ার্স ওল্ড হতে হয়। মানে নতুন কোনো কাজকে আমরা এত সহজে ক্লাসিক বলতে পারি না। একটা ক্লাসিক কোনো একটা গল্প বা উপন্যাসকে যদি আমরা ক্লাসিক বলতে চাই, এটাকে মিনিমাম 200 বছর এটাকে ওল্ড হতে, ইট মাস্ট বি অ্যাটলিস্ট 200 অফ ইয়ার্স ওল্ড। মানে মিনিমাম 200 বছর ধরে কোনো একটা ওয়ার্ক অফ আর্টকে বিউটিফুল বলতে হবে। মানুষ বলবে যে এটা ইট ইজ অ্যান ওয়ার্ক অফ আর্ট। সবাই বলবে ফর আ মিনিমাম 200 অফ ইয়ার্স। তাহলে এটা কিন্তু নট অ্যান ইজি থিং। এপিক যদি আমি বলতে চাই, যদি আমরা কোনো একটা নভেল বা কোনো একটা এপিককে যদি আমরা ক্লাসিক বলতে চাই, সবার আগে আমাদেরকে এই জিনিসটা নিশ্চিত করতে হবে। সবাই বলবে দিস ইজ অ্যান ওয়ার্ক অফ আর্ট, এটা চমৎকার, and it needs an establishment at least for 200 years. তাহলে এই ফার্স্ট যে লাইনটা, ইট ইজ, if it is a classic, যদি এটাকে আমরা ক্লাসিক বলি, it should be a recognized and established work of art in world literature. এই ফার্স্ট টপিকে আপনাদের কারো কোনো কনফিউশন আছে কি? No, sir. ভালো করে খেয়াল করেন। ফার্স্ট যে বুলেট পয়েন্ট, ফার্স্ট বুলেট পয়েন্টটা দেখেন, recognized and established work of art. ক্লাসিক মানেই সেটাকে হতে হবে recognized and established work of art. অবশ্যই সেটাকে ওয়ার্ক অফ আর্ট হতে হবে। অবশ্যই ওয়ার্ক অফ আর্ট মানে দ্যাট শুড বি সামথিং বিউটিফুল, সামথিং অ্যামেজিং, চমৎকার কোনো কিছু, অপূর্ব কোনো কিছু। সবাই বলবে ফর অ্যাট লিস্ট 200 years.
এখন নেক্সট পয়েন্টটা বলেন তো সেবা। Does it portray basic human emotions, fear, jealousy, hatred, love? ওকে, সেকেন্ড পয়েন্ট। একটা ক্লাসিক মানে এখানে আমাদের বেসিক হিউম্যান ইমোশনের পোর্ট্রেয়াল থাকতে হবে। বেসিক হিউম্যান ইমোশন, বেসিক হিউম্যান ইমোশন গুলো এখানে কিছু এক্সাম্পল দেয়া আছে, যেমন ভয়, ফিয়ার, এটা আমাদের বেসিক হিউম্যান ইমোশন। জেলাসি, হিংসা, হেট্রেড, ঘৃণা, লাভ, এই সবই হচ্ছে আমাদের বেসিক হিউম্যান ইমোশন। একটা এপিকে অবশ্যই এই বেসিক হিউম্যান ইমোশন গুলো থাকতে হবে। উই মাস্ট, এই জিনিসটা খুব ভালো করে খেয়াল করতে হবে যে ক্লাসিক মানে এখানে প্রতিফলন থাকতে হবে, বিবরণ থাকতে হবে, বেসিক হিউম্যান ইমোশন। বেসিক হিউম্যান ইমোশন, এখানে আপনারা আরো কোনো উদাহরণ দিতে পারেন? আরো দু একটা উদাহরণ দিতে পারেন? মামুন, কেউ কেউ উদাহরণ দিতে পারেন? Truth and beauty. ট্রুথ তো আসলে আমাদের ইমোশন না, মানে ইমোশনের কথা বলছি। যেমন এই যে এখানে চারটা এক্সাম্পল দেওয়া আছে না, যে ফিয়ার, জেলাসি, হেট্রেড, এরকম আমাদের বেসিক হিউম্যান ইমোশনের কথা বলছি। Depression. Anxiety. অ্যাংজাইটি, অ্যাংজাইটি, ডিপ্রেশন। ডিপ্রেশন, হ্যাঁ, এটা অবশ্য অনেক নতুন একটা ইমোশন। দিস ইজ কম্পারেটিভলি নিউ ইমোশন। এই ডিপ্রেশনটা এটা হচ্ছে কম্পারেটিভলি নিউ ইমোশন আমাদের এই আধুনিক যুগে আর কি। এক্সাইটমেন্ট, হ্যাঁ মামুন, এক্সাইটমেন্ট বলতে পারেন, উত্তেজনা। তবে মূল কথা হচ্ছে ক্লাসিকে এই বেসিক হিউম্যান ইমোশনের অস্তিত্ব থাকতে হবে। স্যার স্লাইড দেখা যাচ্ছে না। দেখা যাচ্ছে তো। আচ্ছা, না না যাচ্ছে না। না না, আমি যখন প্রেজেন্ট করব তখন দেখবেন না। ওকে স্যার। এখানে অবশ্য দেখাচ্ছে যে প্রেজেন্ট হচ্ছে। ওকে, থার্ড পয়েন্ট, ডাজ ইট পোর্ট্রে দ্য ব্রড পিকচার অফ হিউম্যান রিলেশনশিপ? ক্লাসিক লিটারেচার মানেই হচ্ছে এখানে মানুষের যে সম্পর্ক, মানুষের সম্পর্ক, তার একটা পোর্ট্রেয়াল থাকবে। হিউম্যান রিলেশনশিপ একটা এক্সাম্পল হতে পারে ফ্যামিলি রিলেশনশিপ, যেমন দ্য রিলেশনশিপ বিটুইন ফাদার অ্যান্ড সান, দ্য রিলেশনশিপ বিটুইন মাদার অ্যান্ড ডটার, দ্য রিলেশনশিপ বিটুইন ব্রাদার অ্যান্ড সিস্টার। এগুলো হচ্ছে এক্সাম্পল অফ হিউম্যান রিলেশনশিপ। আমাদের আরো অনেক ধরনের রিলেশনশিপ হয়, যেমন রিলেশনশিপ বিটুইন ফ্রেন্ডস, রিলেশনশিপ বিটুইন টিচার অ্যান্ড স্টুডেন্ট। একটা ক্লাসিক লিটারেচার মানেই হচ্ছে এখানে আমরা পাবো অ্যানালিসিস অফ হিউম্যান রিলেশনশিপ। উই উইল ফাইন্ড আ পিকচার অফ হিউম্যান রিলেশনশিপ। মানুষের সম্পর্ক, মানুষের সম্পর্ক কেমন হতে পারে, মানুষের সম্পর্কে কি কি জটিলতা তৈরি হয়, আর কি কি বিষয় আমাদের খেয়াল রাখতে হয়। মানে আমরা যদি কোনো মানুষের সম্পর্ক কোনো একটা অ্যানালিসিস করতে চাই, কি কি বিষয় আমাদের খেয়াল রাখা জরুরি। বাবা ছেলের সম্পর্ক কেমন হয় অথবা কেমন হওয়া উচিত, বাবা মা তাদের সম্পর্ক, স্বামী স্ত্রী সম্পর্ক, তারপর সমাজে, একই সমাজের মানুষ তাদের মধ্যে কেমন সম্পর্ক। ক্লাসিক লিটারেচার মানেই হচ্ছে ইউ উইল ফাইন্ড দ্য পিকচার অফ হিউম্যান রিলেশনশিপ। মানুষের সম্পর্ক কেমন হয়,
কেমন হওয়া উচিত। তাহলে এই প্রথম তিনটা যে টপিক, এটা নিয়ে কি আমাদের কোনো কনফিউশন আছে? যেমন ফার্স্ট টপিক, classic should be recognized and established work of art in world literature. It must portray basic human emotions: fear, jealousy, hatred, love. It must portray the broad picture of human relationships. মানুষের মানুষের সম্পর্ক একটা ব্যবচ্ছেদ থাকবে, একটা বিশ্লেষণ থাকবে। প্রথম তিনটা টপিকে আপনাদের কারো কোনো কনফিউশন আছে? নো স্যার। প্রথম তিনটা টপিক, নো স্যার। হ্যাঁ, প্রথম তিনটা টপিক যদি আমরা ক্লিয়ার থাকি, তাহলে আমরা আবার একটু একটু ওভারঅল ডিসকাশন করি যে আমরা কিন্তু কি ব্যাখ্যা করছি, আমাদের আলোচনার বিষয় কি, এটা কিন্তু মাথায় রাখবেন। আলোচনার বিষয় হচ্ছে আমরা ক্লাসিক কি, হোয়াট ইজ ক্লাসিক। আমরা তো প্রচুর শব্দটা ইউজ করি, ক্লাসিক এটা, ক্লাসিক এটা, ক্লাসিক এটা, ক্লাসিক। বাট হোয়াট ইজ দ্য মিনিং অফ ক্লাসিক? ক্লাসিক মানে কি? এই ক্লাসিকের মানেটা আমরা বোঝার চেষ্টা করছি। আমাদের প্ল্যানটা যদি দেখেন মিডের আগে, তাহলে ক্লাসিক জিনিসটা বোঝা, এটা হচ্ছে আমাদের একটা টপিক, ওয়ান অফ দ্য ব্রড কোয়েশ্চেন। হোয়াট ইজ ক্লাসিক? ক্লাসিক লিটারেচার বলতে আমরা কি বুঝি? তাহলে প্রথমে আমরা বললাম ইট ইজ আ রিকগনাইজড ওয়ার্ক অফ আর্ট। সবাই বলবে এটা ওয়ার্ক অফ আর্ট, আর্টিস্টিক, ইট ইজ বিউটিফুল, ইট ইজ অ্যামেজিং। সবার ভালো লাগবে। সবার ভালো লাগবে বলতে বেশিরভাগ মানুষ তো বটেই, সবাই বলবে এটা বেস্ট। সেটা একটা কবিতা হতে পারে, একটা গল্প হতে পারে, উপন্যাস হতে পারে, সনেট হতে পারে, নাটক হতে পারে, এপিক হতে পারে। দ্যাট শুড বি রিকগনাইজড, সবাই বলবে। অ্যান্ড ইট শুড বি এস্টাবলিশড। এস্টাবলিশ মানে হচ্ছে প্রতিষ্ঠিত, এটাকে প্রতিষ্ঠিত হতে হবে। প্রতিষ্ঠিত বলতে আমরা কতখানি প্রতিষ্ঠা বুঝছি? যে আমরা বলছি যে মোটামুটি মিনিমাম 200 ইয়ার্স ওল্ড, মানে সবাই বলবে এটা বেস্ট ফর মিনিমাম 200 ইয়ার্স। এই হচ্ছে আমাদের ফার্স্ট পয়েন্টটা বোঝার সুবিধার জন্য। সেকেন্ড পয়েন্টে আমরা বলছি, ডাজ ইট পোর্ট্রে বেসিক হিউম্যান ইমোশনস? ক্লাসিক লিটারেচার মানেই হচ্ছে এখানে আমরা আমাদের যে অনুভূতি, অনেক বেসিক, একদম বেসিক, যেমন ফিয়ার, ভয়। সবার মধ্যেই ভয় আছে, সবার মধ্যেই, সবার মনেই ভয় আছে, সে যত বড় বীর হন না কেন। It doesn't matter how brave a person is, তার মনের মধ্যে এই বেসিক হিউম্যান ইমোশনটা থাকবে, ভয়টা কাজ করবে। জেলাসি, সবাই জেলাস তাদের লাইফের কোনো না কোনো পর্যায়ে, হয়তো একটু কম, হয়তো একটু বেশি। মানে আমাদের লাইফের একদম শুরুর দিকে দেখেন, চিন্তা করেন, আপনি আপনার লাইফে অবশ্যই কখনো না কখনো ইউ আর জেলাস, আপনি কারো না কারোর প্রতি জেলাস। হেট্রেড, ঘৃণা। আমরা যতই বলি কাউকে ঘৃণা করা উচিত না, তারপর আমাদের মনের মধ্যে ঘৃণা চলে আসে। মানে আমাদের পয়েন্ট অফ ভিউ থেকে, আমাদের দৃষ্টিভঙ্গি থেকে কাউকে যদি আমরা খারাপ আখ্যা দিই, যে সে খারাপ, ও খারাপ, তাহলে ন্যাচারালি তার প্রতি আমাদের মন থেকে একটা হেট্রেড, ঘৃণা জন্মায়। লাভ, আরেকটা বেসিক হিউম্যান ইমোশন। আমাদের যারা কাছের মানুষ তাদের প্রতি আমাদের ভালোবাসা, তাদের প্রতি আমাদের লাভ। এরকম আরো বেশ কিছু হিউম্যান ইমোশন, এটা আমরা ক্লাস লেকচার গুলো পরবর্তীতে যখন যাব আমরা সেগুলো বের করার চেষ্টা করব। বেসিক হিউম্যান ইমোশন, এটা আপনারা হাত লিখে রাখেন। হিউম্যান ইমোশন, এটা আমরা প্রতিটা ক্লাসেই আমরা এই টপিকটা বের করার চেষ্টা করব, যে এই যে পড়লাম এখানে আমরা কি কি বেসিক হিউম্যান ইমোশনস পাচ্ছি। তারপর থার্ড পয়েন্ট আমাদের আছে, আ ব্রড পিকচার অফ হিউম্যান রিলেশনশিপ। মানুষে মানুষের সম্পর্ক, তার ব্যবচ্ছেদ, বিশ্লেষণ, অ্যানালিসিস অফ হিউম্যান রিলেশনশিপ। আমাদের সমাজে আমরা অনেক ধরনের সম্পর্ক দেখি। একটা ক্লাসিক লিটারেচার, ইট মাস্ট অ্যানালাইজ আওয়ার হিউম্যান রিলেশনশিপ। মানুষে মানুষের সম্পর্ক বললাম যে কেমন হয়, কেমন হওয়া উচিত। What is the reality fact? What is the reality of human relationships? And what should be the ideal relationship? এরপরে
আমাদের বুলেট পয়েন্ট নাম্বার 4, ডাজ ইট পোর্ট্রে দ্য রিফ্লেকশন অফ লাইফ? একটা ক্লাসিক লিটারেচার মানেই হচ্ছে এটাতে একটা জীবনের প্রতিচ্ছবি ফুটে উঠবে। ইট ইজ আ ডেপিকশন অফ আওয়ার লাইফ। আপনার জীবন, আমার জীবন। আপনি যখনই একটা ক্লাসিক গল্প পড়বেন বা যখনই একটা ক্লাসিক উপন্যাস পড়বেন, তখনই আপনার মনে হবে আরে এটা তো আমার জীবন, আমার লাইফটা তো এমন, আমি তো এরকম সাফার করি, আমি তো এরকম যুদ্ধ করি। মানে আমাদের জীবনের গল্প থাকবে এখানে, এলিয়েনদের গল্প থাকবে না, এখানে ভিন গ্রহের কোনো প্রাণীদের গল্প থাকবে না। ক্লাসিক ইজ দ্য স্টোরি অফ আওয়ার লাইফ। আপনি নিজেকে, নিজের জীবনের গল্প সেই ক্লাসিকে খুঁজে পাবেন। আ ক্লাসিক মাস্ট পোর্ট্রে আওয়ার রিফ্লেকশন অফ লাইফ। একটা ক্লাসিক যখনই আমরা পড়বো, যখনই আমরা বোঝার চেষ্টা করব, তখনই আমাদের মনে হবে আরে আমার লাইফটা তো এরকম, আমি তো আমাকে খুঁজে পাচ্ছি, আমি তো এইভাবে সাফার করি, আমি তো এইভাবে কারোর সাথে বেইমানি করেছি বা কেউ আমার সাথে বেইমানি করেছে, আমি তো এভাবে জেলাস হয়েছি, আমারও তো ভয় লাগে, নায়ক যেভাবে ভয় পাচ্ছে আমিও তো ভয় পাচ্ছি। এই যে জেলাস, আমিও তো জেলাস হই মাঝে মাঝে, কারো কারোর প্রতি আমারও তো হেট্রেড। এই যে রিফ্লেকশন অফ লাইফ, এখানে জীবন বলতে আমরা সবই বুঝাচ্ছি। মানে যখনই আপনি ক্লাসিক এটা গল্প উপন্যাস যখন আমরা পড়বো, তখন আমাদের নিজের জীবনের ছবি সেখানে খুঁজে পাবো, মনে হবে এটা আমারই গল্প, অন্য কারো গল্প না। তো a classic must portray the reflection of life, জীবনের প্রতিচ্ছবি। এরপর লাস্ট পয়েন্ট যেটা আমাদের সবার শেষে যে পয়েন্টটা আছে, উম্মে সালেহা পড়তে পারবেন? ফাইল পড়েন তো। Yes, sir. Yes, sir. Can anybody from past, present, or future relate himself or herself to the narrative story? Does it touch human heart? ওকে, মানে লাস্ট পয়েন্টটা খুবই ইম্পর্টেন্ট। ক্যান এনিবডি, যে কেউ, ফ্রম পাস্ট, প্রেজেন্ট অর ফিউচার, যে কেউ, সে 1000 বছর অতীত থেকে আসুক বা বর্তমান থেকে আসুক বা 1000 বছর ভবিষ্যৎ থেকে আসুক, যে কেউ, সে যে কোনো জায়গা থেকে আসতে পারে, যে কোনো, মানে যে কোনো সময় থেকে সে আসতে পারে। হতে পারে সে ভবিষ্যতের প্রাণী, ভবিষ্যতের মানুষ বা অতীতের মানুষ, ইট ডাজন্ট ম্যাটার। যে কেউ, যে কেউ, দে ক্যান রিলেট দেমসেলফ, নিজেদেরকে খুঁজে পাবে। আবারও বলছি, আবারও রিপিট করছি, আ ক্লাসিক, anybody from past, present, or future can relate himself or herself to the narrative or story। মানে একটু আগে যেটা বললাম ওইটাই একটু ভিন্নভাবে বলা। ক্লাসিকে যে জীবনের ছবি ফুটে উঠবে, যে কেউ তার সাথে রিলেট করতে পারবে। একটু আগে যেটা বললাম যে ইট ইজ আওয়ার লাইফ, সেটা 1000 বছর আগের কেউ একজন গল্পটা যদি পড়ে তারও ভাল লাগবে, বর্তমানের যদি কেউ পড়ে তারও ভাল লাগবে, ভবিষ্যতের কেউ 1000 বছর ভবিষ্যৎ থেকে কেউ আসলো এই গল্পটা পড়লো তারও ভাল লাগবে, বিকজ ইট উইল টাচ আওয়ার হার্ট, আমাদের হৃদয় স্পর্শ করবে, ইট উইল টাচ আওয়ার হার্ট। এখন আমরা যদি একটু ভালো করে খেয়াল করি, এই শেষের যে 4টা পয়েন্ট, বেসিক হিউম্যান ইমোশন, হিউম্যান রিলেশনশিপ, রিফ্লেকশন অফ লাইফ, টাচিং হিউম্যান হার্ট, রিলেটিং ওয়ানসেলফ, একটার সাথে আরেকটা কিন্তু কানেক্টেড। বেসিক হিউম্যান ইমোশন আমাদের সবারই আছে, যখনই আমরা গল্পে এটা পাবো সেখানে আমাদের জীবনের প্রতিচ্ছবি আমরা পাবো, উই উইল ফাইন্ড দ্য রিফ্লেকশন অফ লাইফ। আর যখনই আমরা আমাদের জীবনের প্রতিচ্ছবি পাবো তখনই কিন্তু আমরা রিলেট করতে পারবো, নিজেকে ওই গল্পের সাথে মিলাতে পারবো, আর সেটা আমাদের হৃদয় স্পর্শ করবে। তাহলে আমরা পয়েন্টগুলো একটু রিপিট করি। মাসনুর, মাসনুর কি একটু পয়েন্টগুলো রিপিট করবেন তাড়াতাড়ি? Okay, sir. First point Okay. number 1, is it a recognized and established work of art?
in world literature? Number 2, does it portray basic human emotion, fear, jealousy, hatred, love? Number 3, does it portray the broad picture of human relationships? Number 4, does it portray the reflection of life? Number 5, can anybody from past, present, or future relate himself or herself to the narrative story? Does it touch human heart? আমরা যে কোনো গল্প বা উপন্যাস বা যাই কিছু হোক সেটাকে যদি আমরা ক্লাসিক বলতে চাই, এই পয়েন্টগুলো আসবে, এই জিনিসগুলো আমরা কি মাথায় ঢুকে, এটা হচ্ছে আমাদের বেসিস, আমাদের হোল কোর্স, আমাদের সামনে যে টেক্সট গুলো আছে, আমাদের এই হোল ক্লাসিক্স ইন ট্রান্সলেশন কোর্সে এই আইডিয়াটা আমাদের কাজে লাগবে। বলতে গেলে প্রায় সবগুলো শর্ট কোয়েশ্চেন বা ব্রড কোয়েশ্চেনে এটা হচ্ছে আমাদের ফাউন্ডেশন, দ্য আইডিয়া অফ ক্লাসিসিজম। ক্লাসিসিজম মানে কি, ক্লাসিক মানে কি? ইউজুয়ালি আমরা ক্লাসিক লিটারেচার কাকে বলি? ক্লাসিক লিটারেচার বলতে আমরা বুঝি হচ্ছে এনশিয়েন্ট রোমান অ্যান্ড গ্রিক লিটারেচার। হাজার হাজার বছর আগে গ্রিস বলেন, ইটালি বলেন, এনশিয়েন্ট গ্রিক অ্যান্ড রোমান লিটারেচার, এটাকে বেসিক্যালি ক্লাসিক ধরা হয়। আমাদের কোর্সে আমরা ক্লাসিক বলতে বুঝবো হচ্ছে প্রাচীন গ্রিক আর রোমান সাহিত্য, এনশিয়েন্ট গ্রিক অ্যান্ড রোমান লিটারেচার। আমরা মিডের আগে পড়বো হচ্ছে একটা গ্রিক এপিক, মিডের পরে একটা গ্রিক নাটক আর একটা রোমান এপিক। মিডের আগে আমরা পড়ছি হচ্ছে ইলিয়াড, হোমারের লেজেন্ডারি এপিক ইলিয়াড। এপিক শুরু করার আগে হোয়াট ইজ এপিক, এপিকটা একটু রিভিশন দিয়ে নেই। আপনারা কারো মনে আছে এপিক মানে কি? হোয়াট ইজ দ্য মিনিং অফ এপিক? কেউ কি বলতে পারবেন এপিক মানে কি? মহাকাব্য। মহাকাব্য। হ্যাঁ, ইট ইজ আ লং ন্যারেটিভ পোয়েম। এটা হচ্ছে অনেক বিশাল একটা কবিতা, যেটা বলেন মহাকাব্য, বিশাল কবিতা মহাকাব্য। এবং এটাতে বিশাল একটা কাহিনীর বর্ণনা থাকবে, প্রচুর অ্যাকশন থাকবে, ফুল অফ অ্যাকশন, যুদ্ধ থাকবে, মারামারি থাকবে, বিট্রায়াল থাকবে, লাভ, হেট, রিলেশনশিপ, এভরিথিং ফুল অফ অ্যাকশন। এপিক বলতে আমরা এটাকেই বুঝি, a very long poem with narrative. narrative মানে হচ্ছে স্টোরি, গল্প। আমরা যেটাকে স্টোরি বলি ওইটারই একটা সফিস্টিকেটেড সিনোনিম হচ্ছে ন্যারেটিভ। এপিক বলতে আমরা বুঝবো বিশাল এক কবিতা, হাজার হাজার লাইন, আর সেটাতে গল্প থাকবে, ফুল অফ অ্যাকশন, ফুল অফ ওয়ারফেয়ার, ফাইটিং থাকবে, ব্লাডশেড থাকবে। তাহলে আমরা এই যে স্লাইডটা আমরা মোটামুটি এটা ইনশিওর করি যেটা আমাদের মাথায় ঢুকেছে। ইলিয়াড পড়ার আগে এই জিনিসটা আমরা মাথায় রাখবো, এটা হচ্ছে আমাদের স্ট্রাকচার। এই স্ট্রাকচারটা মাথায় রেখে আমরা এরপরের যে লেকচার গুলো এগুলো আমরা ফলো করব। এই পয়েন্টগুলো আমি বারবার রিপিট করবো নেক্সট লেকচার গুলোতে। আজকে আমরা যেটা ক্লিয়ার করব সেটা হচ্ছে ফার্স্ট পয়েন্ট, যেটা is it a recognized and established work of art in world literature? এই ফার্স্ট পয়েন্টটা আমরা আজকে ক্লিয়ার করে ফেলি। কিভাবে আমরা বলতে পারি যে ইলিয়াড ইজ আ রিকগনাইজড এন্ড এস্টাবলিশড ওয়ার্ক অফ আর্ট? একটু আগে বললাম না যে ক্লাসিক বলতে আমরা এই কোর্সে বুঝবো হচ্ছে এনশিয়েন্ট গ্রিক এন্ড রোমান লিটারেচার। আমাদের ইংলিশ লিটারেচারে আদর্শ ধরা হয় এনশিয়েন্ট গ্রিক এন্ড রোমান লিটারেচার, মানে হচ্ছে প্রাচীন গ্রিক আর রোম সাহিত্য, এটার উপর ভিত্তি করে আমাদের ইংরেজি সাহিত্য। মানে ইংরেজি সাহিত্যের বলতে গেলে 99.99% ক্রিটিক, 99.99% কবি, সাহিত্যিক সবাই এনশিয়েন্ট গ্রিক এন্ড রোমান লিটারেচারকে
recognized and established work of art বলে স্বীকার করে নিচ্ছে। They are accepting that ancient Greek and Roman literature, these are best. এগুলোই হচ্ছে সর্বশ্রেষ্ঠ। সো ফার্স্ট যে পয়েন্টটা, এটা কি আমাদের ক্লিয়ার হচ্ছে? যদি আমরা মানে ছোট করে ব্যাখ্যা চাই যে হাউ ক্লাসিক, হাউ ancient Greek and Roman literature is recognized and established work of art in English literature. মানে এই ছোট জিনিসটা মাথায় রাখবেন যে ক্লাসিক বলতে বহুদিন পর্যন্ত, এই লাস্ট সেঞ্চুরিতে 19th সেঞ্চুরিতেও শুধুমাত্র এনশিয়েন্ট গ্রিক অ্যান্ড রোমান লিটারেচারই বোঝানো হতো, এনশিয়েন্ট গ্রিক অ্যান্ড রোমান লিটারেচার। এখন আমাদের যে ইলিয়াড, আমরা যে ইলিয়াডটা পড়বো, এটা হচ্ছে এনশিয়েন্ট গ্রিক, 1000 বছরের পুরাতন। যীশু খ্রিস্টের জন্মেরও প্রায় 800 থেকে 900 বছর আগে লেখা ইলিয়াড। তারপরে এখন হচ্ছে 2020 সাল, মানে হচ্ছে অলমোস্ট 2800 years old, more than 2800 years old, 2800 বছরেরও পুরাতন একটা এপিক হচ্ছে দ্য ইলিয়াড। তাহলে অবভিয়াসলি ইলিয়াড ইজ a recognized and established work of art. সবাই ইংরেজি সাহিত্যে যত রাইটার আছেন, কবি সাহিত্যিক আছেন, সবাই এক বাক্যে স্বীকার করবে দ্য ইলিয়াড ইজ ওয়ান অফ দ্য বেস্ট। কেউ কেউ বলে দ্য বেস্ট, কেউ কেউ বলে ওয়ান অফ দ্য বেস্ট ক্লাসিক লিটারেচার, ওয়ান অফ দ্য বেস্ট ক্লাসিক এপিক। ফার্স্ট পয়েন্টটা এখানে আমরা এইভাবে ব্যাখ্যা করতে পারি যে দ্য ইলিয়াড is recognized and established work of art by almost all of the literary critics and authors. সবাই এটা এক বাক্যে স্বীকার করবে, the Iliad is one of the best, and it has been one of the best for more than 2800 years old. 2800 বছরেরও বেশি, এতদিন ধরে the Iliad is regarded as one of the best. এই পয়েন্টটা আমাদের হয়তো পরবর্তীতে আর অতটা বেশি রিপিট হবে না, এই জন্য আমরা এটা বারবার বলে নিচ্ছি ফার্স্ট পয়েন্টটা। এর পরের যে পয়েন্ট গুলো আছে, এই পয়েন্ট গুলো হচ্ছে আমরা যখনই ইলিয়াড পড়বো নিজেদের মতো করে, তখন আমরা বারবার এই কোয়েশ্চেন গুলো করব যে এখানে কি আমি বেসিক হিউম্যান ইমোশন পাচ্ছি, কি বেসিক হিউম্যান ইমোশন পাচ্ছি, এই একটা পাতা পড়লাম, এখানে আমরা কি বেসিক হিউম্যান ইমোশন পাচ্ছি, এখানে কি আমরা হিউম্যান রিলেশনশিপ সম্পর্কে জানতে পারছি, এখানে কি আমরা রিফ্লেকশন অফ লাইফ পাচ্ছি, মানুষের জীবনের প্রতিফলন পাচ্ছি, এই ক্লাসিক কি আমার ভালো লাগছে, ইজ ইট টাচিং মাই হার্ট, আমি কি এটার সাথে নিজেকে রিলেট করতে পারছি, আমি কি বুঝতে পারছি, আমি কি নিজেকে চিনতে পারছি। লাস্টের যে 4টা পয়েন্ট, এই পয়েন্টটা আমাদের বারবার বারবার করে আসবে, যখনই আমরা একটা চ্যাপ্টার পড়বো এই জিনিসগুলোর সাথে সাথে রিপিট হবে। এই হচ্ছে আমাদের, এইভাবে আমরা পড়বো। যখনই ইলিয়াড পড়বো, একটা পাতা পড়েন বা 2 পাতা পড়েন বা একটা চ্যাপ্টার পড়েন, এই পয়েন্টগুলো আপনাদের মাথায় আনতে হবে যে এখানে আমি কি কি বেসিক হিউম্যান ইমোশন পাচ্ছি, আমরা খুঁজে বের করার চেষ্টা করবো। এখানে আমরা কি কি হিউম্যান রিলেশনশিপ পাচ্ছি, এখানে কি আমি কোনো রিফ্লেকশন অফ লাইফ পাচ্ছি কিনা, আমি কি এটা এনজয় করছি কিনা, আমার কি ভালো লাগছে, যদি ভালো না লাগে কেন ভালো লাগছে না, কেন আমাদের ভালো লাগে না। দেখা যায় যে আমি যদি নিজের সাথে মিল পাই তাহলে কারো ভালো লাগে, আবার অনেকে আছে নিজের সাথে মিল পাইলে ভালো লাগে না। মানে আপনার এই যে এনজয়মেন্ট পুরোটাই কিন্তু সাবজেক্টিভ, আপনার উপর নির্ভর করে। এরপর আমরা নেক্সট স্লাইডে যাই।
আয়েশা আক্তার, আপনি কি দেখতে পাচ্ছেন? সুমনা দেখতে পাচ্ছেন? স্যার স্ক্রিনে আসতেছে না স্যার। দেখতে পাচ্ছি। জি, আমি দেখতে পাচ্ছি না স্যার। আয়শা। আচ্ছা আচ্ছা। স্যার আমি সুমনা দেখতে পাচ্ছেন? হ্যাঁ, স্যার। সাখাওয়াত হোসেন খান দেখতে পাচ্ছেন? Yes, sir. প্রথমটা একটু পড়েন। মেজর ক্যারেক্টার্স প্রথমটা একটু পড়েন। স্যার আমি জি জি। স্যার এখানে বাইরে সাউন্ড হচ্ছে খুব। আপনি যে স্লাইডটা দেখতে পাচ্ছেন প্রথমটা পড়েন। ওকে স্যার। Agamemnon, the king of Mycenae and the leader of the Achaean Greek army. ওকে, Achilles. আমরা মেজর ক্যারেক্টারস গুলো ডিসকাস করছি এখানে। আচ্ছা, থ্যাংক ইউ। প্রথমটাই, দ্য ফার্স্ট মেজর ক্যারেক্টার যেটা আমাদের মাথায় ঢুকানো দরকার, এই ভদ্রলোকের নাম হচ্ছে অ্যাগামেমনন। AGA, অ্যাগা, MEM, মেম, NON, নন। অ্যাগামেমনন, অ্যাগামেমনন। এই ভদ্রলোককে দ্য কিং অফ মাইসিনি, উনি হচ্ছেন মাইসিনির রাজা। দ্য কিং অফ মাইসিনি, মাইসিনি একটা রাজ্য, সেই রাজ্যের রাজা হচ্ছেন অ্যাগামেমনন। এটা তার একমাত্র পরিচয় না, আরো বড় পরিচয় হচ্ছে হি ইজ দ্য লিডার, সুপ্রিম লিডার, এটা আমরা এখন বলি সুপ্রিম কমান্ডার অফ দ্য আক্কাইয়ান আর্মি। আক্কাইয়ান, ACA, আক্কাইয়ান, আক্কাইয়ান, আক্কাইয়ান আর্মি। এখন আমরা যাকে গ্রিক বলি, এটাকে ওই সময় আক্কাইয়ান বলা হতো। মানে গ্রিক, আমরা ইলিয়াডে যতবার গ্রিক গ্রিক বলবো, গ্রিক গ্রিক বলতে আক্কাইয়ান, আক্কাইয়ান মানেই হচ্ছে গ্রিক। আর 2800 বছর আগে গ্রিকদেরকে বলা হতো আক্কাইয়ান। The first major character is Agamemnon. ফারিহা মিম, আপনি কি দেখতে পাচ্ছেন? ফারিহা Yes, মিম, sir. ফার্স্ট পয়েন্টটা আবার পড়েন তো। সাখাওয়াত যে পয়েন্টটা পড়লো এটা আবার পড়েন। Agamemnon, the king of হ্যাঁ, Mycenae and leader of the আক্কাইয়ান। Achaean army. হ্যাঁ, অ্যাগামেমনন উনি হচ্ছেন গ্রিকদের নেতা, সবচেয়ে বড় নেতা। আচ্ছা, থ্যাংক ইউ। Sir, continue. এরপর হ্যাঁ, পরেরটা পড়েন। অ্যাকিলিস, Achilles, the most অ্যাকিলিস, powerful warrior in Greek army. থ্যাংক ইউ। অ্যাকিলিস, আমাদের নেক্সট মেজর ক্যারেক্টার হচ্ছে অ্যাকিলিস। ACHI, অ্যাকি, LLES, লিস, অ্যাকিলিস। অ্যাকিলিস, আমাদের নেক্সট মেজর ক্যারেক্টার ইজ অ্যাকিলিস। একটু আগে আমরা বললাম না, অ্যাগামেমনন হচ্ছে গ্রিক আর্মির লিডার, সুপ্রিম লিডার। এই গ্রিক আর্মির সবচেয়ে পাওয়ারফুল, দ্য মোস্ট, সবচেয়ে গুরুত্বপূর্ণ যোদ্ধা হচ্ছেন অ্যাকিলিস। অ্যাগামেমনন, অ্যাকিলিস, অ্যাগামেমনন, অ্যাকিলিস, এই নাম দুটো বারবার আসবে, অভ্যাস করে ফেলেন। অ্যাগামেমনন, অ্যাকিলিস।
তো আমাদের অ্যাগামেমনন হচ্ছে গ্রিক আর্মির সুপ্রিম কমান্ডার। গ্রিক বলতেই অ্যাকাইয়ান, 2800 বছর আগে গ্রিকদেরকে বলা হতো অ্যাকাইয়ান। অ্যাগামেমনন ইজ দ্য সুপ্রিম লিডার অফ দ্য গ্রিক আর্মি। এরপরে আমরা পেলাম হচ্ছে অ্যাকিলিস, ACHILLES, অ্যাকিলিস। অ্যাকিলিস ইজ দ্য মোস্ট mightiest, most powerful Greek warrior. আয়েশা তাসনিম হাসান, আপনি কি দেখতে পাচ্ছেন? আয়েশা তাসনিম হাসান, আপনি ওই 3 নাম্বারটা বলার চেষ্টা করেন তো। ইশরাত জাহান ইভা, ইভা কি দেখতে পাচ্ছেন? Yes, sir. আপনি একটু কাইন্ডলি 3 নাম্বারটা একটু পড়বেন, অ্যাকিলিসের Thetis, পরে। जी sir. থেটিস, হ্যাঁ বলেন। Thetis, a sea nymph, minor goddess, and the devoted mother of Achilles. ওকে, এখানে শব্দটা সি নিম্ফ, NYMPH, এটার উচ্চারণ হচ্ছে নিম্ফ, নিম্ফ, NYM নিম PH, নিম্ফ। নিম্ফ মানে হচ্ছে এটা মাইনর গডেসদেরকে বলা হয় নিম্ফ। থেটিস, এই থেটিস আবার ডিভোটেড মাদার অফ অ্যাকিলিস। একটু আগে আমরা বললাম না অ্যাকিলিস দ্য মোস্ট পাওয়ারফুল ওয়ারিয়ার, এই অ্যাকিলিসের মার নাম হচ্ছে থেটিস। থেটিস ইজ sea goddess and mother of Achilles. একটু আগে আমরা বললাম না যে অ্যাকিলিস ইজ দ্য মাইটিয়েস্ট ওয়ারিয়ার, দ্য মোস্ট পাওয়ারফুল ওয়ারিয়ার। এটার পিছনে এটা একটা কারণ, কারণ অ্যাকিলিসের মা থেটিস ইজ আ সি গডেস। স্যার আপনি কি আমাকে কিছু বলেছিলেন? স্যার আমার নেটওয়ার্ক অনেক প্রবলেম করছে। ও আচ্ছা, হ্যাঁ আপনাকে ওইটা 3 নাম্বারটা পড়ার জন্য 3 নাম্বারটা একটু পড়েন তো। থেটিস, স্যার আমার এখানে অনেক ব্লার আসতেছে, আমার অ্যাকচুয়ালি স্যার নেটওয়ার্ক একটু প্রবলেম তো। থেটিসে বলেছে যে এ সি নিম্ফ মাইনর গডেস এন্ড দ্য ডিভোটেড মাদার অফ অ্যাকিলিস। ওকে, এই ফার্স্ট 3টা নিয়ে আমাদের কোনো কনফিউশন আছে কি? নো স্যার। অ্যাগামেমনন দ্য কিং অফ মাইসিনি, লিডার অফ অ্যাকায়ান আর্মি, উনি হচ্ছেন গ্রিক আর্মির লিডার। অ্যাকিলিস হচ্ছে ওই গ্রিক আর্মির সবচেয়ে গুরুত্বপূর্ণ যোদ্ধা, দ্য মাইটিয়েস্ট মোস্ট পাওয়ারফুল ওয়ারিয়ার। Sir, Yep. I'm really sorry to interrupt. Sir, please. Agamemnon's wife কি হেলেন ছিল? না 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 না, তাহলে হেলেন- অ্যাগামেমননের ওয়াইফ হেলেন না, অ্যাগামেমননের যে ভাই মেনেলাইয়াসের ওয়াইফ ছিল হেলেন। Okay, sir. Thank you, sir. আচ্ছা, থেটিসের পর আমরা পাচ্ছি জিউস। এটা আমরা অনেকেই জানি, জিউস আমাদের পরিচিত। জিউস ইজ দ্য কিং অফ দ্য গডস। এই এপিকে আমরা যত গডস এন্ড গডেস পাবো, সবার রাজা হচ্ছে জিউস, কিং অফ দ্য গডস এন্ড গডেসেস। এরপরে যে নামটা, এটা হচ্ছে পেট্রোক্লাস, PAPTRO, পেট্রো, CLUS, ক্লাস, পেট্রোক্লাস, PATRO, পেট্রো, CLUS, পেট্রোক্লাস। কে এই পেট্রোক্লাস? এই পেট্রোক্লাস হচ্ছে, একটু আগে আমরা বললাম না অ্যাকিলিস দ্য মোস্ট পাওয়ারফুল ওয়ারিয়ার ইন গ্রিক আর্মি, অ্যাকিলিসের সবচেয়ে কাছের মানুষ, beloved friend, companion and advisor, অ্যাকিলিসের সবচেয়ে কাছের বন্ধু, অ্যাকিলিসের সবচেয়ে আপন হচ্ছে পেট্রোক্লাস। তাহলে আমরা মেজর ক্যারেক্টারস এই লেফট কলামে আমরা পাচ্ছি 5টা ক্যারেক্টার: অ্যাগামেমনন, দ্য সুপ্রিম কমান্ডার অফ গ্রিক আর্মি; অ্যাকিলিস, দ্য মোস্ট পাওয়ারফুল ওয়ারিয়ার ইন গ্রিক আর্মি, মানে অ্যাগামেমননের আর্মিতে সবচেয়ে গুরুত্বপূর্ণ যোদ্ধা হচ্ছে অ্যাকিলিস। কেউ কেউ বলে অ্যাগামেমননের
সমস্ত আর্মি এক পাশে আর অ্যাকিলিস এক পাশে। অ্যাকিলিস একাই পুরো আর্মির সমান। অ্যাকিলিস ইজ ওয়ান ম্যান আর্মি। ওয়ান অ্যাকিলিস ইজ ইকুয়াল টু এন্টায়ার গ্রিক আর্মি। অ্যাকিলিস এতটাই শক্তিশালী। পুরো আর্মি যে কাজটা করতে পারে অ্যাকিলিস একাই সেটা করতে পারে। এই জন্য আমরা বলছি অ্যাগামেমননের যে আর্মি, the most powerful, the most prominent, the most dominant fighter is Achilles. এই অ্যাকিলিসের মা হচ্ছে সি গডেস থেটিস। গডস এন্ড গডেস সবার কিং হচ্ছেন জিউস। আর অ্যাকিলিসের সবচেয়ে কাছের বন্ধু হচ্ছে পেট্রোক্লাস। অ্যাকিলিসের সবচেয়ে কাছের বন্ধু, খুবই বেশি কাছের বন্ধু। আপনারা যদি গ্রিক কালচার সম্পর্কে আইডিয়া থাকে তাহলে ওদের যে আইডিয়াটা ক্লোজ ফ্রেন্ডের আইডিয়াটা, এটা হয়তো আপনাদের অনেকের থাকতে পারে। এটা অলমোস্ট বিলাভেড লেভেলে চলে যায়। মানে ফ্রেন্ডদের সাথে সম্পর্কটা, ইট ইজ নো লেস দ্যান দ্য ইন্টেন্সিটি বিটুইন লাভার্স এন্ড বিলাভেড। পেট্রোক্লাস অ্যাকিলিসের খুবই 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 ক্লোজ ফ্রেন্ড। আশা করি বুঝতে পারছেন। এরপর আমরা রাইট কলামে আসি। মাঝহার কি দেখতে পাচ্ছেন? মাঝহার, জি স্যার। হ্যাঁ, লেফট আমাদের রাইট কলামে দেখেন প্রথমে লেখা হচ্ছে হেক্টর। হেক্টরটা একটু পড়েন। Hector is a son of King Priam and Queen. হেকুবা। Hector is a son of সান অফ, হ্যাঁ বলেন। a son of King Priam and Queen Hecuba. Hector is the mightiest warrior in the Trojan army. ওকে, হেক্টর হচ্ছে a son of King Priam and Queen Hecuba। নতুন ক্যারেক্টার আসছে হেক্টর। হেক্টর ইজ দ্য মাইটিয়েস্ট ওয়ারিয়র ইন ট্রোজান আর্মি। ওই পাশে আমরা অ্যাকিলিসকে পেলাম, গ্রিক আর্মির সবচেয়ে শক্তিশালী। এই পাশে আমরা পাচ্ছি ট্রোজান আর্মি। মানে এখানে আমরা বুঝতে পারছি যে একটা যুদ্ধ হচ্ছে, দুইটা আর্মির মধ্যে যুদ্ধ হচ্ছে। ইলিয়াড মানেই হচ্ছে যুদ্ধ, ইলিয়াড মিন্স ওয়ার। এখন এক হাতে তো আর যুদ্ধ হয় না, এক হাতে তো তালি বাজে না। দুটো আর্মি আছে এখানে। একদিকে আছে হচ্ছে গ্রিক আর্মি, একদিকে আছে হচ্ছে গ্রিক মানে হচ্ছে আকেয়ান, আর একদিকে আছে হচ্ছে ট্রয়, দ্য পিপল অফ ট্রয়। আপনারা তো ট্রয় মুভির নাম জানেন, TROY, ট্রয়। জানেন না ট্রয়? Yes, sir. জানি স্যার। হ্যাঁ, যারা ট্রয়ের বাসিন্দা আমরা তাদেরকে বলি ট্রোজান, TROJAN। ট্রোজান আর্মি, এক পাশে হচ্ছে গ্রিক আর্মির হেড, স্যার। এক পাশে ট্রোজান আর্মি। গ্রিক আর্মির হেড হচ্ছে অ্যাগামেমনন, তার সবচেয়ে গুরুত্বপূর্ণ ফাইটার হচ্ছে অ্যাকিলিস। আর ট্রোজান আর্মির কিং হচ্ছে কিং প্রায়াম, আর তার সবচেয়ে গুরুত্বপূর্ণ ফাইটার হচ্ছে হেক্টর। এইদিকে অ্যাকিলিস ইজ দ্য মোস্ট পাওয়ারফুল গ্রিক ফাইটার, ওইদিকে হেক্টর ইজ দ্য মোস্ট পাওয়ারফুল ট্রোজান ফাইটার। এটা ক্লিয়ার? দুটো আর্মির যুদ্ধ হচ্ছে, টু আর্মি। একদিকে হচ্ছে গ্রিক আর্মি, আরেকদিকে হচ্ছে ট্রোজান আর্মি। গ্রিক আর্মি কিং হচ্ছে অ্যাগামেমনন, ট্রোজান আর্মির কিং হচ্ছে কিং প্রায়াম। গ্রিক আর্মির মোস্ট পাওয়ারফুল ওয়ারিয়র হচ্ছে অ্যাকিলিস, ট্রোজান আর্মির মোস্ট পাওয়ারফুল ওয়ারিয়র হচ্ছে হেক্টর। এইদিকে অ্যাকিলিস যেমন গ্রিকদের মধ্যে সবচেয়ে শক্তিশালী, ওইদিকে হেক্টর হচ্ছে ট্রোজানদের মধ্যে সবচেয়ে শক্তিশালী। ওকে, তৌহিদা। Yes, sir. হেক্টরের পরেরটা একটু পড়বেন কাইন্ডলি। Yes, sir. Apollo, a son of Zeus, the god of plague. একটু আগে আমরা বললাম জিউস কিং অফ দ্য গডস। এই জিউসের এক ছেলে আছে, সেও গড, অ্যাপোলো, APOLLO, অ্যাপোলো। অ্যাপোলো হচ্ছে অসুখের দেবতা, দ্য গড অফ প্লেগ, দ্য গড অফ ডিজিজ। A son of Zeus, the god of plague. Finally, লাস্ট আমরা পাচ্ছি
কিং প্রায়াম। এটাকে আপনারা প্রিয়ামও বলতে পারেন, প্রায়ামও বলতে পারেন। প্রায়াম ইজ দ্য কিং অফ ট্রয়, ট্রোজান আর্মির হেড অ্যান্ড দ্য কিং অফ ট্রয়। ট্রয়ের রাজা হচ্ছে প্রিয়াম। আমরা তাহলে দুইটা পার্টি পাচ্ছি, দুইটা আর্মির যুদ্ধ হচ্ছে। একদিকে হচ্ছে গ্রিক আর্মি, যার কিং হচ্ছে অ্যাগামেমনন, অ্যাকিলিস হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ যোদ্ধা। আরেকদিকে ট্রয়, ট্রয়ের কিং হচ্ছে কিং প্রায়াম, এবং ট্রোজান আর্মির সবচেয়ে গুরুত্বপূর্ণ যোদ্ধা হচ্ছে হেক্টর। এবার আমরা আসি হচ্ছে মানে ভেরি জিস্ট, মানে খুব সংক্ষেপে আমরা কাহিনীটা বোঝার চেষ্টা করব যে হোয়াট ইজ দ্য ইলিয়াড অ্যাবাউট, ইলিয়াডের বিষয়বস্তু কি, হোয়াট ইজ দ্য সেন্ট্রাল ফোকাস, মানে এই যে এপিকটা আমরা পড়বো এই মিড পর্যন্ত, এটার বিষয়বস্তু কি, হোয়াট ইজ দ্য মেইন ফোকাস অফ দ্য ইলিয়াড। আমরা এখন 4 নম্বর স্লাইডে চলে আসলাম। 4 নম্বর স্লাইডে চলে আসলাম। ভাষা, আতিকা মুবাশশিরা ভাষা, আপনি কি শুনতে পাচ্ছেন? আনিকা আরফিন, আনিকা আরফিন শুনতে পাচ্ছেন? জি স্যার, শুনতে পাচ্ছি স্যার। একটু কষ্ট করে স্লাইডের প্রথম থেকে একটু পড়েন, ফার্স্ট পয়েন্টটা। দ্য ইলিয়াড, হ্যাঁ, দ্য ওয়ার্থ অফ অ্যাসিলিস। আচ্ছা, এটার উচ্চারণটা হচ্ছে রাত, WRATH, রাত। এটার উচ্চারণ হচ্ছে রাত। রাত মানে হচ্ছে রাগ, অ্যাঙ্গার, ফিউরি। পড়েন। Agamemnon takes away Beresius, Achilles' were prized. Thus strips of Achilles' glory. Moreover, Agamemnon insults Achilles. আচ্ছা, ফার্স্ট পয়েন্টটা আমরা যদি পড়ি, অ্যাগামেমনন অলরেডি আমরা জানি দ্য সুপ্রিম কমান্ডার অফ গ্রিক আর্মি। সে কি করলো? হি টেকস অ্যাওয়ে ব্রিসেইস। ব্রিসেইস হচ্ছে অ্যাকিলিসের ওয়ার প্রাইজ। ওয়ার প্রাইজটা দেখেন রেড মার্ক করা আছে। ওয়ার প্রাইজ হচ্ছে যখনই কোনো একটা যুদ্ধে কোনো একটা আর্মি জয়ী হয়, তখন সেই আর্মি লুটতরাজ করে, জায়গাটা দখল করে এবং লুটতরাজ করে। লুটতরাজ করার পর সব ভাগাভাগি হয়, সোনা দানা হিরে জহরত ভাগাভাগি হয়। শুধু তাই না, মানুষদেরকে কিডন্যাপ করে, নারী পুরুষ শিশু যুবক যুবতী তরুণ তরুণী, এরা সবাই তখন ভ্যালুয়েবল অ্যাসেট। সোনা দানা যেমন খুবই গুরুত্বপূর্ণ সম্পদ, খুবই মূল্যবান সম্পদ, সবচেয়ে বেশি মূল্যবান সম্পদ হচ্ছে হিউম্যান বিং, মানুষ। যুদ্ধে যাদেরকে কিডন্যাপ করা হতো তাদেরকে পজিশন সম্পদ হিসেবে গণ্য করা হতো। যুদ্ধে যারা সবচেয়ে বেশি বীরত্ব প্রকাশ করত, যারা সবচেয়ে বড় বীর, তাদেরকে ভার্জিন উপহার দেয়া হতো, মেইড। Unmarried virgin, they are regarded as the most valuable possession. একটা যুদ্ধে গ্রিকরা জয়ী হয়। জয়ী হওয়ার পর অ্যাকিলিসকে উপহার হিসেবে, বীরত্বের উপহার হিসেবে ব্রিসেইস নামক এক আনম্যারিড ইয়াং মেইডকে উপহার দেয়া হয়। ব্রিসেইস ইজ এ ইয়াং গার্ল। ব্রিসেইস হচ্ছে একজন অল্প বয়সী মেয়ে। তাকে স্লেভ বানানো হয়, আর ব্রিসেইসকে স্লেভ হিসেবে অ্যাকিলিসকে উপহার দেয়া হয়। এখন এই ওয়ার প্রাইজ হচ্ছে আমাদের দেশ আর্মিদের যেমন মেডেল অফ অনার থাকে না, মেডেল অফ অনার, যুদ্ধে বীরত্বের প্রতীক হিসেবে তাদেরকে মেডেল অফ অনার দেওয়া হয়। যুদ্ধে যারা অনেক বড় বীরত্বের কাজ করে তাদেরকে মেডেল অফ অনার দেওয়া হয়। ওই যুদ্ধে অ্যাকিলিসের বীরত্বের স্বীকৃতি স্বরূপ তাকে ওয়ার প্রাইজ দেওয়া হয়। কিসের প্রাইজ? আ স্লেভ, a young girl named
ব্রিসেইস। স্যার সরি টু ইন্টারাপ্ট স্যার, জি ব্রিসেস কি হেক্টরের কাজিন ছিল না স্যার? হ্যাঁ, ব্রিসেইস ব্রিসেইস is a young girl. She was captured, enslaved and presented to Achilles as a war prize. এখন ব্রিসেইস কিন্তু এইখানে is not treated as a human being. এখানে ব্রিসেইসকে পজিশন হিসেবে ট্রিট করা হচ্ছে। অ্যাকিলিসের কাছে ব্রিসেইস হচ্ছে দ্য সিম্বল অফ গ্লোরি। অ্যাগামেমনন যখন অ্যাকিলিসের কাছ থেকে ব্রিসেইসকে ছিনিয়ে নিচ্ছে, কেন ছিনিয়ে নিচ্ছে এটা একটা প্রশ্ন। ওয়াই ইজ অ্যাগামেমনন টেকিং অ্যাওয়ে ব্রিসেইস ফ্রম অ্যাকিলিস, এটা একটা প্রশ্ন, এটা আমরা পরে জানবো, নেক্সট আগামী লেকচারে আমরা এটা জানবো। এখানে আমাদের ফোকাস হচ্ছে অ্যাগামেমনন টেকস অ্যাওয়ে ব্রিসেইস। ব্রিসেইস হচ্ছে অ্যাকিলিসের একজন ইয়াং গার্ল, স্লেভ ইয়াং গার্ল, তাকে কেড়ে নিচ্ছে কে? অ্যাগামেমনন। এখন ব্রিসেইস শুধুমাত্র একজন স্লেভ গার্ল না, শি ইজ আ সিম্বল অফ গ্লোরি, কারণ অ্যাকিলিসের বীরত্বের উপহার স্বরূপ ব্রিসেইসকে দেয়া হয়েছে অ্যাকিলিসকে। এখন কারো কাছ থেকে যদি কোনো আর্মি, আপনারা অনেকে আর্মির সাথে সম্পর্কে জানেন, যদি কোনো আর্মি সোলজারের কাছ থেকে মেডেল অফ অনার ছিনিয়ে নেওয়া হয়, ওয়ার প্রাইজ ছিনিয়ে নেওয়া হয়, তাহলে এটা অনেক বড় অপমান। অ্যাকিলিসের ওয়ার প্রাইজ হচ্ছে ব্রিসেইস, এটা সিম্বল অফ গ্লোরি, অ্যাকিলিসের গৌরবের প্রতীক। এটাকে যখন অ্যাগামেমনন নিয়ে নিচ্ছে, সেটা থেকে ওর ওয়ার প্রাইজ মেডেল অফ অনারকে ছিনিয়ে নিচ্ছে অ্যাগামেমনন। হোয়াট ডাজ ইট সিম্বলাইজ? ইট ইজ আ গ্রেট ইনসাল্ট। যখনই অ্যাগামেমনন টেকস অ্যাওয়ে ব্রিসেইস, অ্যাকিলিসেস ওয়ার প্রাইজ, দ্য স্ট্রিপস অফ অ্যাকিলিসেস গ্লোরি। একজন সৈনিকের কাছে এর থেকে বড় অপমান আর কিছু হতে পারে না। ইট ইজ ওয়ার্স দ্যান ডেথ। কোন সৈনিকের কাছ থেকে যদি তার মেডেল অফ অনার ছিনিয়ে নেওয়া হয়, এটা তার জন্য অনেক বড় অপমানের। শুধু তাই না, মোরওভার অ্যাগামেমনন ইনসাল্টস অ্যাকিলিস। আমরা অলরেডি জানি অ্যাগামেমনন ইজ দ্য সুপ্রিম কমান্ডার অফ গ্রিক আর্মি। সে তার আর্মির সবচেয়ে গুরুত্বপূর্ণ যোদ্ধা, দ্য মোস্ট পাওয়ারফুল ওয়ারিয়ার অফ হিজ আর্মি, অ্যাকিলিসকে সে অপমান করছে। কারণটা আমরা জানতে পারবো নেক্সট ক্লাসে। বাট এখন আমরা জানছি অ্যাগামেমনন অ্যাকিলিসকে অপমান করছে। নাম্বার ওয়ান, অ্যাকিলিসের গৌরব ছিনিয়ে নিল, ওয়ার্স দ্যান দ্যাট, গ্রেট ইনসাল্ট, আরো মুখে ইনসাল্ট করছে। তাহলে আমরা দেখতে পাচ্ছি গ্রিক আর্মি সুপ্রিম কমান্ডার অ্যান্ড মোস্ট পাওয়ারফুল ওয়ারিয়ার, এদের মধ্যে একটা দ্বন্দ্ব চলছে। There is a clash between the supreme commander and the most powerful warrior. যদিও তাদের মধ্যে ভালো সম্পর্ক থাকার কথা, কিন্তু তাদের মধ্যে বিশাল এক গ্যাঞ্জাম, প্রচুর ঝামেলা হচ্ছে, হিউজ কনফ্লিক্ট। কোনো একটা কারণে অ্যাগামেমনন অ্যাকিলিসের কাছ থেকে তার মেডেল অফ অনার, ওয়ার প্রাইজ ছিনিয়ে নিচ্ছে, যেটা খুবই অপমানজনক অ্যাকিলিসের জন্য। শুধু তাই না, মরার উপর খাড়ার ঘা, অ্যাগামেমনন অ্যাকিলিসকে ইনসাল্ট করছে। এর পরের পয়েন্ট আমরা দেখি, অ্যাকিলিস ইজ ইনফিউরিয়েটেড। অ্যাকিলিস ইনফিউরিয়েটেড, একটু আগে আমরা একটা শব্দ বললাম রাত, WRATH, রাত। রাত মানে হচ্ছে রাগ, ফিউরি, অ্যাঙ্গার। এমনিতে অ্যাকিলিসের মেডেল অফ অনার ছিনিয়ে নিল, ওয়ার প্রাইজ ছিনিয়ে নিল, তার উপরে ইনসাল্ট করলো। অ্যাকিলিস ইজ এক্সট্রিমলি অ্যাংরি। What was the result? Achilles is extremely angry. Achilles is infuriated. এখন শুধু রাগ করে তো বসে থাকবে না। What was the result? Result is Achilles leaves battlefield. Achilles অ্যাগামেমননকে বলল যে আমি তোমার হয়ে আর যুদ্ধই করব না, তোমার যুদ্ধ তুমি করো। অ্যাকিলিস অ্যাগামেমননকে বলছে তুমি তোমার যুদ্ধ করো, ওকে, আমি তোমার সাথে আর নাই। অ্যাকিলিস লেফট ব্যাটলফিল্ড। একজন সৈনিকের জন্য এটা অনেক বড় অপমান।
অ্যাকিলিস তখন মনের দুঃখে কার কাছে গেল? গোজ টু হিজ মাদার। অ্যাকিলিস মনের দুঃখে মার কাছে বিচার দিল। অ্যাকিলিস গোজ টু হিজ মাদার থেটিস। অ্যাকিলিস মেড থেটিস টু পারসুয়েড জিউস। অ্যাকিলিস তার মাকে বলল যে জিউসের কাছে যাও, দ্য কিং অফ দ্য গডস, জিউসের কাছে যাও। জিউসের কাছে গিয়ে জিউসকে রাজি করাও। কি রাজি করাবে? থেটিস টু পারসুয়েড জিউস so that the Greek may suffer great losses in battles. এই লাইনটা খেয়াল করেন। এই যে আমি মার্ক করলাম, আশা করি দেখা যাচ্ছে। এই মার্ক করা লাইনটা একটু কষ্ট করে পড়েন। তাহমিদ হোসেন, তাহমিদ হোসেন আছেন? তাহমিদ হোসেন, Yes, sir. একটু আমি যে লাইনটা হাইলাইট করলাম একটু কষ্ট করে পড়েন। Achilles made Thetis to persuade Zeus so that the Greeks may suffer great losses in battles in order to realize Achilles' value in the army. থ্যাংক ইউ ভেরি মাচ। আচ্ছা, সঞ্জিদা শারমিন আছেন? সঞ্জি, Yes, sir. এই লাইনটা আবার পড়েন। অ্যাকিলিস Achilles made থেটিস Thetis to পারসুয়েড persuade Zeus so that the Greek may suffer great loss in the battle in order to realize অ্যাকিলিসের ভ্যালু। Achilles' value in the army. একটু আগে তো আমরা দেখলাম যে গ্রিক আর্মির যে সুপ্রিম কমান্ডার অ্যাগামেমনন, তার সাথে অ্যাকিলিসের হিউজ কনফ্লিক্ট। অ্যাকিলিস রাগে দুঃখে অপমানে বলল আমি আর যুদ্ধই করব না, যুদ্ধক্ষেত্র থেকে চলে গেল। হি লেফট ব্যাটলফিল্ড। তারপর মনের দুঃখে কার কাছে গেল? মায়ের কাছে গেল। ছেলের যখন কষ্ট, ছেলের কষ্ট মা ছাড়া আর কে বুঝবে ভালো? মায়ের কাছে গেল। মায়ের কাছে গিয়ে থেটিস হচ্ছে সি গডেস, সি নেম। থেটিসকে বললো, কান্নাকাটি করলো, থেটিসের কাছে কান্নাকাটি করে বললো যে আমাকে জিউসের কাছে যাও, জিউসের কাছে গিয়ে বলো আমাকে ছাড়া ওরা যেন একটা যুদ্ধ না যেতে, যতদিন না পর্যন্ত আমাকে ওরা ক্ষতিপূরণ দিয়ে, যথেষ্ট পরিমাণে ক্ষতিপূরণ দিয়ে আদর আপ্যায়ন করে আবার ফিরিয়ে না নিয়ে যাবে, ততদিন পর্যন্ত ওরা যেন হারতেই থাকে, হারতেই থাকে। দ্য গ্রিক আর্মি উইল সাফার গ্রেট লসেস ইন ব্যাটল। ওরা যুদ্ধে শুধু হারবে, আমাকে ছাড়া ওরা মাথা তুলে দাঁড়াতেই পারবে না। দে উইল সাফার গ্রেট লসেস ইন ব্যাটল। কেন? যাতে তারা আমার মূল্য বোঝে, আমি গ্রিক আর্মিতে কতটা গুরুত্বপূর্ণ একজন যোদ্ধা এটা বোঝার জন্য আমাকে ছাড়া ওরা যেন কোনো যুদ্ধেই না যেতে, প্রতিটা যুদ্ধে যেন ওরা নির্মম ভাবে হারে, তুমুল ভাবে হারে। এই হচ্ছে অ্যাকিলিসের রাগের ফসল। অ্যাগামেমনন অ্যাকিলিসকে অপমান করলো, অ্যাকিলিস রেগে গেল। রাগের ফসল হচ্ছে অ্যাকিলিস যুদ্ধ তো করবেই না, ওকে ছাড়া ওর আর্মি যেন না যেতে, এই জন্য দ্য কিং অফ দ্য গডস ওর কাছে গিয়ে রাজি করাতে বললো যে যাও, মাকে বলছে, রিকোয়েস্ট করছে যাও, ডিয়ার মাদার প্লিজ গো টু জিউস দ্য সুপ্রিম গড, তাকে গিয়ে কনভিন্স করো, রাজি করাও। কি কনভিন্স করবে? যে আমাকে ছাড়া আমার আর্মি যেন না যেতে। উইদাউট অ্যাকিলিস the Greek army will never win in the battles. They will suffer great losses. এই পয়েন্টটা কি ঠিক বুঝতে পারছেন? এই সেকেন্ড পয়েন্টটা ইম্পর্টেন্ট, এটা বুঝতে হবে। অ্যাকিলিস তার মূল্য বোঝানোর জন্য নিজের টিমকে হারাচ্ছে, কিন্তু অ্যাকিলিস সে in order to realize the value, in order to make them understand the value of Achilles, সে কিন্তু নিজের টিমকে হারাচ্ছে, নিজের টিমের বিরুদ্ধে সে ষড়যন্ত্র করছে। সে মাকে পাঠাচ্ছে জিউসের কাছে, থেটিসকে সে পাঠাচ্ছে জিউসের কাছে, যাতে তার নিজের টিম, হিজ ওন আর্মি,
suffers great loss. Third point, Achilles' close friend Patroclus. Already আমরা Patroclus সম্পর্কে জানি। Patroclus অ্যাকিলিসের সবচেয়ে ঘনিষ্ঠ বন্ধু। Achilles' close friend Patroclus tries to persuade Achilles to return to battlefield. ওর যে বন্ধু Patroclus অ্যাকিলিসকে খুব বলে কয়ে বোঝানোর চেষ্টা করে, খুব চেষ্টা করে অ্যাকিলিসকে কনভিন্স করতে যাতে সে রিটার্ন করে, যাতে সে যুদ্ধক্ষেত্রে ফিরে আসে, টু সেভ দ্য গ্রিক সোলজার্স। অ্যাকিলিস ছাড়া গ্রিক আর্মির শক্তি অর্ধেক, গ্রিক সোলজারদের অবস্থা খুবই খারাপ। তখন পেট্রোক্লাস করে কি, অ্যাকিলিসের কাছে গিয়ে ওকে রিকোয়েস্ট করে, প্লিজ রিটার্ন, সেভ আস, আমাদেরকে রক্ষা করো। এত রিকোয়েস্ট করার পরও নেভারথেলেস অ্যাকিলিস রিমেইনস ইনডিফারেন্ট। অ্যাকিলিসের কোনো কেয়ার নাই, অ্যাকিলিস ডাজন্ট কেয়ার। অ্যাকিলিসের কাছে তার মান সম্মানটাই সবচেয়ে বড়। তার টিমের অন্য সোলজার তারা মরলো কি বাঁচলো তাতে তার কিছু যায় আসে না। এই স্লাইডের লাস্ট পয়েন্টটা দেখেন, ডাজ এভাবেই অ্যাকিলিসেস ফিউরি, আপনি অ্যাঙ্গার বলেন, ফিউরি বলেন, রাথ বলেন, র্যাঙ্কার বলেন, অ্যাকিলিসের রাগ causes sufferings to his fellow Greek soldier. তার নিজের দলের সৈন্যরা সাফার করছে। অ্যাকিলিসের রাগের জন্য তার নিজের দলের সৈন্যরা সাফার করছে। এখানে অ্যাকিলিসের মধ্যে আমরা সেলফিশনেস দেখতে পাই, ন্যারো মাইন্ডেড অ্যাটিটিউড দেখতে পাই, মানে তার কাছে তার নিজের সম্মানটাই বড়, তার আর্মির কোনো দাম তার কাছে নাই। Achilles is showing his selfishness. Achilles সে তার রাগ কন্ট্রোল করতে পারছে না, এতটাই রাগান্বিত, such angry he is, because of his anger Greek soldiers are suffering. এরা সবাই তার সহযোদ্ধা, যুদ্ধে তার সহযোদ্ধারা তার জন্য সাফার করছে। অ্যাকিলিসের জন্য তার সহযোদ্ধারা সাফার করছে। Everyone else is suffering. Greek army, entire Greek army is suffering because of Achilles. কিভাবে সাফার করে এটা আমরা নেক্সট লেকচার গুলোতে জানবো, বাট এখানে আমাদের মাথায় রাখতে হবে এটাই যে একজনের সেলফিশনেস এর জন্য, একজনের অ্যারোগেন্সের জন্য সবাই সাফার করছে। Because of one person's selfish attitude, the entire army is suffering. এই হচ্ছে আমাদের এই স্লাইডের এখানে the most important point এখানে। এখন 4 নম্বর পয়েন্টটা আপনারা একটু দেখেন, কারো বুঝতে কোনো সমস্যা হচ্ছে কিনা। সুখদেব আছেন? সুখদেব, জি স্যার। দেখেন তো এই লাস্ট পয়েন্টটা পড়েন তো একটু, যেটা হাইলাইট করা। Thus Achilles' anger caused sufferings to his fellow Greek soldiers. মানে অ্যাকিলিস কিন্তু গ্রিক আর্মিরই একজন সোলজার, কিন্তু তার রাগের জন্য বাকি সবাই সাফার করছে। একজনের রাগ, অ্যাকিলিসের রাগ এতটাই কঠিন, এতটাই তীব্র যে তার রাগের জন্য সাফার করছে তারই সহযোদ্ধারা। বিপক্ষে সৈনিকরা কিন্তু সাফার করছে না, সাফার করছে তারই নিজের দলের সৈন্যরা। কেন, কিভাবে সাফার করছে? এই যে এইখানে সেকেন্ড পয়েন্টে দেখবেন, মাকে পাঠাচ্ছে, থেটিসকে পাঠাচ্ছে জিউসের কাছে কনভিন্স করাতে যাতে the Greek army suffer great losses in battles, যাতে তারা বুঝতে পারে অ্যাকিলিসের গুরুত্ব কতখানি। অ্যাকিলিসের ভ্যালু বোঝানোর জন্য তারা যেন তাকে ছাড়া কখনোই না যেতে সাফার করতে থাকে। That was the selfish decision of Achilles. এই হচ্ছে আমাদের অর্ধেকের ঘটনা। আমরা লাস্ট স্লাইডে চলে যাই। The last slide. The Iliad, the wrath of Achilles continues. এই স্লাইডের প্রথমটা
তৌহিদা আছেন? তৌহিদা, Yes, sir. তার একটু কাইন্ডলি একটু প্রথম পয়েন্টটা পড়েন। হেক্টর কিলস পেট্রোক্লাস। Hector kills Patroclus, the dearest friend of Achilles, who impersonated Achilles in the battlefield with the help of Apollo, thus ignites Achilles' intense wrath. থ্যাংক ইউ। এই পয়েন্টটা আমরা একটু মনোযোগ দিয়ে দেখি। দেখেন এখানে কালার করা আছে পার্পল। পার্পল পার্টটা আমরা একসাথে পড়ি। হেক্টর কিলস পেট্রোক্লাস। পেট্রোক্লাসকে আমরা অলরেডি জানি অ্যাকিলিসের সবচেয়ে কাছের মানুষ, the most beloved friend of Achilles. হেক্টর পেট্রোক্লাসকে মেরে ফেলে। পেট্রোক্লাসকে আমরা অলরেডি জানি the dearest friend of Achilles। কিভাবে মারে? অ্যাকচুয়ালি পেট্রোক্লাস impersonated Achilles in the battlefield. ইম্পারসোনেশন মানে কি? ইম্পারসোনেট করা মানে হচ্ছে অন্য কেউ সেজে কোথাও যাওয়া। যুদ্ধক্ষেত্রে অ্যাকিলিস একাই ওয়ান ম্যান আর্মি। যতক্ষণ পর্যন্ত অ্যাকিলিস যুদ্ধ ময়দানে দাঁড়ানো ততক্ষণ পর্যন্ত ট্রোজান আর্মির সাহস নাই সামনে আগানো। এখন অ্যাকিলিস তো ইজ নট নো লঙ্গার ইন দ্য আর্মি। তখন বুদ্ধি খাটিয়ে গ্রিকরা পেট্রোক্লাসকে অ্যাকিলিস সাজিয়ে যুদ্ধক্ষেত্রে পাঠায়। অ্যাকিলিস তো আসবে না, অ্যাকিলিস না আসা মানে হচ্ছে বিশাল ক্ষতি। তখন পেট্রোক্লাসকে বুদ্ধি দেওয়া হয় যাতে পেট্রোক্লাস অ্যাকিলিস সেজে যুদ্ধক্ষেত্রে যাবে। অ্যাকিলিসকে যেহেতু যুদ্ধক্ষেত্রে আনা যাচ্ছে না, যেহেতু সে খুবই অ্যারোগেন্ট, খুবই একগুঁয়ে, সে আসবেই না, কি করা? পেট্রোক্লাস মানে হাইটের দিক থেকে অ্যাকিলিসের বডি স্ট্রাকচার হাইটের দিক থেকে অ্যাকিলিসের প্রায় সমান সমান। তখন গ্রিকরা বুদ্ধি করে পেট্রোক্লাসকে অ্যাকিলিস হিসেবে সাজায়, অ্যাকিলিসের আর্মারটা দিয়ে পেট্রোক্লাসকে সাজায়। এতে অ্যাকিলিসের সম্মতি ছিল। অ্যাকিলিস তার যে আর্মার, বর্ম, তার যে ড্রেস, ওয়ার ড্রেস, এটা পেট্রোক্লাসকে দেয়। পেট্রোক্লাস কি করে? অ্যাকিলিস সেজে যুদ্ধে যায়। যুদ্ধে যাওয়ার পর সে প্রথম খুব ভালোই মানে ট্যাকল করে, কিন্তু পরে গিয়ে উইথ দ্য হেল্প অফ অ্যাপোলো হেক্টরকে হেল্প করে। এখানে একটা জিনিস মাথায় রাখবেন, গড অ্যাপোলো, একটু আগে আমরা বললাম যে সন অফ জিউস, দ্য গড অফ ডিজিজ। অ্যাপোলো হচ্ছে গ্রিকদের বিপক্ষে, অ্যাপোলো হচ্ছে ট্রোজানদের পক্ষে। অ্যাপোলো ইজ ইন ফেভার অফ দ্য ট্রোজান, হেক্টরের সাইডে। এই অ্যাপোলো কি করে? হেক্টরকে হেল্প করে ইন অর্ডার টু কিল পেট্রোক্লাস। এই হেক্টর আর অ্যাপোলো মিলে পেট্রোক্লাসকে মেরে ফেলে। হেক্টর এন্ড অ্যাপোলো টুগেদার দে কিল পেট্রোক্লাস। এখন পেট্রোক্লাস তো অ্যাকিলিসের সবচেয়ে কাছের মানুষ। মার পর আফটার থেটিস, পেট্রোক্লাস ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট পার্সন টু অ্যাকিলিস। যখনই হেক্টর অ্যাপোলো মিলে পেট্রোক্লাসকে মেরে ফেলে, তখন তো অ্যাকিলিসের মাথা আবার আগুন ধরে যায়। অলরেডি অ্যাকিলিস ইজ ভেরি অ্যাংরি। এর মধ্যে আগুনে ঘি ঢাললে যেমন দাউ দাউ করে আগুন জ্বলতে থাকে, এইভাবে when Hector and Apollo together they kill Patroclus, এরপর অ্যাকিলিস আরো বেশি রাগান্বিত হয়ে যায়, আরো বেশি রেগে যায়। তার পরের পয়েন্টটা আমরা দেখি, in order to avenge Patroclus's death, এখন পেট্রোক্লাসকে মেরে ফেলছে, এখন তার শোধ নেয়ার জন্য, রিভেঞ্জ নেয়ার জন্য, আর একই সাথে তার রাগ কমানোর জন্য, দেখেন লেখা, in order to avenge Patroclus's death and to mitigate his anger, আর তার রাগ কমানোর জন্য অ্যাকিলিস kills Hector. Obviously হেক্টরকে মেরে ফেললো অ্যাকিলিস। প্রথমে হেক্টর আর অ্যাপোলো মিলে পেট্রোক্লাসকে মেরে ফেললো। পেট্রোক্লাস হচ্ছে অ্যাকিলিসের সবচেয়ে কাছের মানুষ। অ্যাকিলিস রাগে দুঃখে প্রতিশোধ নেয়ার জন্য হেক্টরকে মেরে ফেললো। শুধুমাত্র মারলো তাই না, দেখেন আমি এখানে মার্ক করছি,
হাইলাইট করছি, এই জায়গাটা ভালো করে দেখেন। অ্যাকিলিস কিলস হেক্টর, শুধু তাই না, অ্যাকিলিস কিলস হেক্টর অ্যান্ড মিউটিলেটস হিজ কর্পস এগেইন অ্যান্ড এগেইন। সে এতটাই রাগান্বিত যে শুধু মারলো তো মারলো, তারপর তার মৃতদেহকে ক্ষতবিক্ষত করলো বারবার, এগেইন অ্যান্ড এগেইন, বারবার বারবার হেক্টরের ডেড বডিটাকে ক্ষতবিক্ষত করলো। সে তার রাগ কন্ট্রোল করতে পারছে না, অ্যাকিলিস তার রাগ কন্ট্রোল করতে পারছে না। অ্যাকিলিস ক্যানট মেইনটেইন, অ্যাকিলিস ক্যানট কন্টেইন হিজ অ্যাঙ্গার। অ্যাকিলিস নিজেকে কন্ট্রোল করতে পারছে না। অ্যাকিলিস ইজ আনএবল টু কন্ট্রোল হিজ অ্যাঙ্গার। হেক্টরকে শুধুমাত্র মেরে ফেলেই সে শান্ত হলো না, সে 11 দিন ধরে, ফর 11 days, তার ডেড বডির উপর সে অত্যাচার করলো। প্রতিদিন ফর হান্ড্রেডস অফ টাইম সে তার সোর্ড দিয়ে হিট করতে লাগলো, স্ট্যাব, যতভাবে তার ডেড বডিটাকে ক্ষতবিক্ষত করা যায়। দেখেন তারপরে এই যে রেড মার্ক করা আছে, টু অ্যাপিজ হিজ wrath, তার রাগ কমানোর জন্য। অ্যাকিলিস কোনোভাবেই তার রাগ কন্ট্রোল করতে পারছে না। অ্যাকিলিস is unable to control his anger. He also kills many Trojan war captives. যুদ্ধে যখন কোনো দল হেরে যায় তখন তারা সারেন্ডার করে। যখন কেউ সারেন্ডার করে তারা হচ্ছে ওয়ার ক্যাপটিভ, যুদ্ধবন্দী। যুদ্ধবন্দীদের কোন রকম ক্ষতি করা এটা অপরাধ, যুদ্ধাপরাধ। এখন অ্যাকিলিসকে এটা কে বুঝাবে? অ্যাকিলিস তো তার রাগ কন্ট্রোল করতে পারছে না, এই জন্য যারা সারেন্ডার করলো তাদের সবাইকে সে মেরে ফেললো। He also kills many Trojan war captives. সে এত কিছুর পরও এত মানে তার সে রাগ কমছে না। বাট অ্যাকিলিস ক্যানট ফাইন্ড পিস এনিওয়্যার। কোনোভাবেই অ্যাকিলিস তার রাগ কন্ট্রোল করতে পারছে না। অ্যাকিলিস ক্যানট কন্ট্রোল হিজ অ্যাঙ্গার। চিন্তা করতে পারেন অ্যাকিলিস কত মানুষকে মারলো। হান্ড্রেডস অফ ট্রোজান সোলজার, দে ওয়ার মার্ডার্ড। অ্যাকিলিস কিল্ড হেক্টর, শুধুমাত্র মেরেই সে শান্ত হয়নি, তার ডেড বডিটাকে বারবার ক্ষতবিক্ষত করছে, বারবার, ফর 11 days, 11 দিন ধরে। When Zeus commands Achilles, Zeus যখন অ্যাকিলিসকে অর্ডার দিল, Zeus commanded Achilles to give Hector's dead body back to Priam. Priam অলরেডি আমরা জানি, Priam or Priam, ট্রোজানদের রাজা, কিং প্রায়াম, আর হেক্টরের বাবা, ফাদার অফ হেক্টর, ফাদার অফ হেক্টর। জিউস, দ্য কিং অফ দ্য গডস, সে অ্যাকিলিসকে ডিরেক্ট কমান্ড দিল, নির্দেশ দিল যে অনেক হয়েছে, যথেষ্ট হয়েছে, আর না, গিভ ব্যাক দ্য ডেড বডি অফ হেক্টর টু হিজ ফাদার। ওর বাবা আসবে, ওর বাবাকে ঠিক মতো তার ছেলের লাশটাকে দিয়ে দিবে। এই পার্টটা দেখেন, আমি মার্ক করছি, পার্পল কালার মার্ক করা আছে। When Zeus commands Achilles to give Hector's dead body back to Priam, প্রিয়াম আসবে এবং অ্যাকিলিস তাকে নির্দেশ দেওয়া হলো যাতে তার ছেলের ডেড বডি প্রিয়ামের কাছে পৌঁছে দেওয়া হয়। Who is Priam? অলরেডি আমরা জানি, Trojan king and Hector's father, who comes to Achilles to beg his son's body. সে লুকিয়ে আসে, লুকিয়ে অ্যাকিলিসের তাঁবুতে আসে, এসে অ্যাকিলিসের কাছে তার ছেলের লাশ ভিক্ষা চায়। Father comes to Achilles and beg his son's body. Achilles does so. Achilles ফিরিয়ে দেয়। As it is direct order from Zeus, Achilles এটা মেনে নেয়। তাহলে এই জায়গাটা মাথায় রাখবেন, যতক্ষণ না পর্যন্ত জিউস অর্ডার না দিল ততক্ষণ পর্যন্ত কিন্তু হেক্টরের লাশটাও ফেরত দিচ্ছে না। ফর 11 days হেক্টরস ডেড বডি ওয়াজ মিউটিলেটেড, ডিসেক্রেটেড, বিকৃত করা হয়েছে তার লাশটাকে বারবার বারবার। এরপরে যখন জিউস অর্ডার দেয় যে হেক্টরের বাবা আসবে, কিং প্রিয়াম উইল কাম and he will beg
ফর হিজ সনস ডেড বডি, সে তার সন্তানের লাশ ভিক্ষা চাবে এবং অবশ্যই জানে অ্যাকিলিস লাশ ফেরত দিয়ে দেয়। এরপরে আমাদের লাস্ট পয়েন্ট, কিং প্রায়াম এন্ড অ্যাকিলিস they share their common grief and shed tears. তারা একজন আরেকজনকে তার দুঃখের গল্প বলতে থাকে। They share their common grief and they shed tears. এখানে কিং প্রিয়াম and অ্যাকিলিস তারা একসাথে চোখের জল ফেলে। প্রিয়াম is very sad because his greatest son Hector is no more. প্রিয়াম হেক্টরের জন্য কাঁদে আর অ্যাকিলিস পেট্রোক্লাসের জন্য কাঁদে। They both shed tears. তারা অশ্রু বিসর্জন দেয়। They cry. They shed tears for their loved ones. এরপর লাস্ট লাইনটা আমরা দেখি, গ্র্যাজুয়ালি, আস্তে আস্তে ধীরে ধীরে, the wrath of Achilles, অ্যাকিলিসের রাগ is mitigated. The Achilles' anger, আমরা দেখলাম অ্যাকিলিস তার রাগ কন্ট্রোল করতে পারছে না, অ্যাকিলিস তার রাগ কন্ট্রোল করতে পারছে না। অবশেষে চোখের জলের ফোঁটায় ফোঁটায় তার রাগ গলে গেল। The wrath of Achilles is mitigated. The wrath of Achilles. এই জন্যই দেখবেন ইলিয়াডের পাশে এখানে লেখা আছে wrath of Achilles, অ্যাকিলিসের অ্যাঙ্গার। এই যে কিভাবে কেন অ্যাকিলিস রাগান্বিত হলো, কিভাবে অ্যাকিলিস cannot no longer control his anger, কেন অ্যাকিলিস রাগলো, অ্যাকিলিসের রাগার ফলে কি ঘটলো, তারপরে কি ঘটলো, আবার কেন অ্যাকিলিস রাগলো, ফাইনালি কিভাবে অ্যাকিলিসের রাগ কমে গেল। অ্যাকিলিস দুইবার রাগছে, আমরা এখানে দেখতে পাচ্ছি অ্যাকিলিস ইজ ইনফিউরিয়েটেড টুয়াইস, দুইবার। প্রথম ফার্স্ট টাইম যখন অ্যাগামেমনন অ্যাকিলিসকে ইনসাল্ট করছে, তখন সে একবার রেগে যাচ্ছে, সে নিজেকে আর কন্ট্রোল করতে পারছে না। তার নিজের সেলফিশনেসের জন্য সে অন্য তার আর্মির সব সোলজারকে সাফার করাচ্ছে। তার নিজের সেলফিশনেসের জন্য হাজার হাজার সৈন্য মারা যাবে। এই মারা যাওয়া সৈন্যদের মধ্যে একজন হয়ে যাবে তার সবচেয়ে কাছের মানুষ পেট্রোক্লাস। পেট্রোক্লাস মারা যাওয়ার পর সে দ্বিতীয়বার রেগে যায়। অ্যাকিলিস ইজ ইনফিউরিয়েটেড টুয়াইস। তখন সে কি করে? He kills Hector and hundreds of Trojan war captives. Hundreds of Trojan soldiers. শত শত ট্রোজান সৈন্যকে সে মেরে ফেলে। হেক্টরকে সে শুধুমাত্র হত্যা করে তাই না, তার ডেড বডিটাকে সে তার কাছে নিয়ে আসে, নিয়ে এসে 11 দিন ধরে সে ওই ডেড বডির উপর অত্যাচার করতে থাকে। তারপরও তার রাগ কমে না। Achilles cannot control his anger. Achilles cannot control his anger. পরবর্তীতে হেক্টরের ডেড বডি যখন তার বাবাকে ফেরত দিয়ে দিল, তখন দুজন বসে একসাথে কাঁদলো। They cried together. Priam cried for Hector. Achilles cried for Patroclus. চোখের জলের সাথে সাথে, চোখের পানির প্রতিটা ফোঁটার সাথে সাথে তার রাগ কমে গেল, তার রাগ শেষ হয়ে গেল। এই হচ্ছে আমাদের মেইন ফোকাস অফ দ্য ইলিয়াড। এটা হচ্ছে আমাদের স্ট্রাকচার। এই স্ট্রাকচারটা আমাদের মাথায় থাকবে যে কি কি ঘটে। This is the main focus. This is the central narrative. This is the main narrative story of the Iliad. এই হচ্ছে আমাদের ইলিয়াড এপিক, ক্লাসিক এপিকের সেন্ট্রাল ন্যারেটিভ। তার মানে এই না যে ইলিয়াডে এই একটাই ন্যারেটিভ আছে, এটা হচ্ছে মেইন ন্যারেটিভ। এখানে শত শত ছোট ছোট গল্প আছে, মোর দেন হান্ড্রেডস, কিন্তু আমাদের সেন্ট্রাল ন্যারেটিভ হচ্ছে দ্য রাথ অফ অ্যাকিলিস। দ্য ইলিয়াড হচ্ছে হান্ড্রেডস অফ ন্যারেটিভ এর কালেকশন। আমরা এখান থেকে ফোকাস করছি হচ্ছে দ্য রাথ অফ অ্যাকিলিস, অ্যাকিলিসের রাগ, দ্য অ্যাঙ্গার অফ অ্যাকিলিস।
কেন সে রাগলো, কি কারণে সে রেগে গেল, যখন সে তার রাগ কন্ট্রোল করতে পারছে না তখন সে কি করছে, ফাইনালি তার রাগ কিভাবে কমে গেল, কি কাজ সে করলো যার ফলে তার রাগটা কমে গেল, আস্তে আস্তে ধীরে ধীরে কিভাবে তার রাগটা কমে গেল। এই হচ্ছে আমাদের আজকের ফোকাস, আজকে লেকচার 1 এই হচ্ছে আমাদের ফোকাস। তাহলে আজকে আমরা একটা শর্ট একটা ব্রড পাচ্ছি। ব্রডটা অবশ্য এখন কমপ্লিট না। প্রথম at first we learned what is classic literature মানে কি, what is the definition of classic literature. ক্লাসিক লিটারেচারের পয়েন্ট আপনারা যদি খেয়াল রাখেন তাহলে ফার্স্ট সেকেন্ড স্লাইডে এখানে আমাদের পয়েন্ট গুলো আছে। ইজ দ্য ইলিয়াড এ ক্লাসিক এপিক? আমরা কি ইলিয়াডকে একটা ক্লাসিক এপিক বলতে পারি? এখনই আমরা এটার অ্যান্সার দেওয়ার জন্য প্রস্তুত না। ইয়েস স্যার, ওর অ্যাঙ্গারটাই তো হিউম্যান ইমোশন ছিল না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এখানে অ্যাঙ্গার বেসিক হিউম্যান ইমোশন, আরো আছে, আরো অনেক ইমোশন আমরা পাবো। অ্যাকিলিসের স্যার অ্যাঙ্গারটাই এটা তো হচ্ছে আমাদের human emotion স্ট্রাকচার। ছিল। হ্যাঁ, ইজ দ্য ইলিয়াড এ ক্লাসিক এপিক, এইটা হচ্ছে আমাদের সেন্ট্রাল ব্রড কোয়েশ্চেন। আমরা এই ব্রড কোয়েশ্চেনটা আস্তে আস্তে এক্সপ্যান্ড করব। এখানে শুধু পয়েন্ট গুলো দেয়া আছে, আমরা each and every class we will try to expand it. আমরা চ্যাপ্টার বাই চ্যাপ্টার, আমরা তো সব স্টাডি করতে পারবো না, আমাদের ফোকাসটা হচ্ছে রাথ অফ অ্যাকিলিস। ইলিয়াডে অনেক ন্যারেটিভ আমরা পাবো। আপনারা যদি ইলিয়াড পড়তে বসেন, বিশাল কবিতা, বিশাল স্টোরি, কিন্তু আমরা একটা ন্যারেটিভ ফলো করব, সেটা হচ্ছে দ্য রাথ অফ অ্যাকিলিস। দ্য রাথ অফ অ্যাকিলিস এইটা ফলো করতে করতে আমরা এই কোয়েশ্চেনের অ্যান্সার গুলো বের করব। যে আমরা ইলিয়াডটা পড়ার পরে does it portray basic human emotion? এখানে কি আমি বেসিক হিউম্যান ইমোশন পাচ্ছি? does it portray the broad picture of human relationship? এখানে অলরেডি আমরা যখন সিনাপসিসটা পড়লাম, আমরা কিন্তু রিলেশনশিপ কিছু কিছু পাচ্ছি। যেমন রাগান্বিত হয়ে রেগে গিয়ে অ্যাকিলিস যখন মায়ের কাছে যায়, তখন আমরা ওখানে মাদার সান রিলেশনশিপস পাচ্ছি। আবার পেট্রোক্লাস যখন অ্যাকিলিসের কাছে এসে ওকে রাজি করানোর চেষ্টা করে, ঠান্ডা করার চেষ্টা করে, তখন আমরা দ্য রিলেশনশিপ বিটুইন টু বেস্ট ফ্রেন্ডস পাচ্ছি। ফ্রেন্ডশিপ রিলেশনশিপ, ফ্রেন্ড রিলেশনশিপ। এরপর পরবর্তীতে আমরা হেক্টর, প্রিয়াম, বাবা আর ছেলে, এখানে বাবা ছেলের সম্পর্ক, এই সম্পর্কে আমরা দেখতে পাবো। এরকম আমরা আরো অনেক সম্পর্ক পাবো। রাথ অফ অ্যাকিলিস এটাকে আমরা সেন্ট্রাল ধরে এইটা পড়তে গিয়ে আমরা এখানে কি কি বেসিক ইমোশনস, হিউম্যান রিলেশনশিপ, রিফ্লেকশন অফ লাইফ, এই তিনটা ব্যাখ্যা করার পরে আমরা যদি এই তিনটা ব্যাখ্যা করতে পারি যে হ্যাঁ, আমরা ইলিয়াডে বেসিক হিউম্যান ইমোশনস পাচ্ছি, পোর্ট্রায়াল অফ হিউম্যান রিলেশনশিপস পাচ্ছি, জীবনের প্রতিফলন পাচ্ছি, এই তিনটা যখনই আমরা বের করে ফেলবো তখনই দেখবো আমরা কখন উই আর এবল টু এনজয় দ্য ন্যারেটিভ। আমরা কাহিনীটা আমাদেরকে, আমার হার্ট টাচ করছে, আমরা রিলেট করতে পারছি, আমাদের ভালো লাগছে। আলটিমেটলি তখনই আমরা বলতে পারবো ইয়েস, দ্য ইলিয়াড ইজ এ ক্লাসিক এপিক। এটা হচ্ছে আমাদের সেন্ট্রাল ব্রড নোট, এটা হচ্ছে আমাদের মেইন। এটা আমরা সবাই এটা অ্যান্সার রেডি করব। আজকে আমরা শুরু করলাম, এরপর নেক্সট লেকচার গুলোতে আমরা এটা কন্টিনিউ করব। আজকে আমরা শুধু জানলাম ওভারঅল, মানে খুব সংক্ষেপে, হোয়াট ইজ দ্য মেইন ন্যারেটিভ, হোয়াট ইজ দ্য মেইন ফোকাস অফ দ্য ইলিয়াড। সেটা হচ্ছে দ্য রাথ অফ অ্যাকিলিস, অ্যাকিলিসের অ্যাঙ্গার, দ্য ফিউরি অফ অ্যাকিলিস। দিস ইজ দ্য সেন্ট্রাল ন্যারেটিভ।
আরো আমরা যদি দেখি, আপনারা যখন ইলিয়াডটা পড়বেন তখন দেখবেন হাজার হাজার ছোট ছোট কাহিনী, প্রায় হান্ড্রেডস অফ ন্যারেটিভ আপনি পাবেন। ওখান থেকে আমরা দ্য রাথ অফ অ্যাকিলিস এটাকে ফোকাস করব, এটাই হচ্ছে আমাদের মেইন ফোকাস। তাহলে তো আমাদের পক্ষে আসলে কভার করা পসিবল না। আমরা আমাদের ইলিয়াডের 24টা চ্যাপ্টার আছে, দেয়ার আর 24 চ্যাপ্টার্স, এগুলোকে বলা হয় 24 বুকস। যদি সম্ভব হয়, এখন তো আসলে পরিস্থিতি ভালো না, যদি সম্ভব হয় আপনারা বইটা কালেক্ট করবেন, আমি আপনাদেরকে পিডিএফ দেওয়ার চেষ্টা করব বইটা। বইতে দেখবেন দেয়ার আর 24 চ্যাপ্টার্স, 24 বুকস। আমরা সবগুলো চ্যাপ্টার কভার করতে পারবো না। আমরা দ্য রাথ অফ অ্যাকিলিস এই ন্যারেটিভটা বোঝার জন্য যে চ্যাপ্টারগুলো বোঝা জরুরি, যে পার্টটা বোঝা জরুরি, ওই পার্টগুলো আমরা বেশি করে ফোকাস করব। আর আমরা এই যে ব্রড কোয়েশ্চেন, যেটা ইলিয়াড অ্যাজ এ ক্লাসিক লিটারেচার, এটা আমরা কমপ্লিট করব। আমাদের যে প্ল্যানটা বিফোর মিড টার্ম, এটা কিন্তু আপনাদের অলরেডি দেয়া। ওখানে কিন্তু আপনারা দেখবেন ইলিয়াড অ্যাজ এ ক্লাসিক এপিক, এটা একটা আছে। আরেকটা আছে দ্য থিম অফ ওয়ার, যুদ্ধ। যুদ্ধকে কিভাবে ফুটিয়ে তোলা হয়েছে, হাউ দ্য ওয়ার ইজ পোর্ট্রেইড ইন দিস হোমার্স ইলিয়াড। এখানে আমরা যুদ্ধের কেমন ছবি পাচ্ছি। এই হচ্ছে আমাদের দুটো ব্রড কোয়েশ্চেন। এই দুটো ব্রড কোয়েশ্চেন আমরা আস্তে আস্তে, এই দুটো ব্রড কোয়েশ্চেনের উপর আমরা প্রিপারেশন নিব, এবং এই দুটো ব্রড কোয়েশ্চেন আমরা আস্তে আস্তে কম্পোজ করা শুরু করব। আপাতত আমাদের প্রথম যে ব্রড কোয়েশ্চেন, ইলিয়াড অ্যাজ এ ক্লাসিক এপিক, এই পয়েন্টগুলো আপনারা বুঝবেন, বুঝে গল্পটা পড়বেন। গল্পটা পড়ে এখানে পয়েন্টের আন্ডারে আমরা অ্যান্সার গুলো রেডি করতে থাকবো। কোনো কোয়েশ্চেন আছে কি? স্যার রেকর্ডিং এবং স্লাইডটা কি দেওয়া হ্যাঁ হবে হ্যাঁ, আমাকে? আমি এই আধা ঘন্টার মধ্যে পেয়ে যাবেন। ক্লাস শেষ হওয়ার পর উইদিন হাফ অ্যান আওয়ার আমি এটা দিয়ে দিব। এটা হচ্ছে আমি চেষ্টা করব, এটা রেকর্ডিংটা ইউটিউবে দিলে আপনাদের মেগাবাইট খরচ কম হয়, তো আমি চেষ্টা করব ইউটিউবেও দিতে। ইউটিউবে দিলে আপনাদের খরচ কম হবে। আর হচ্ছে এটা তো গুগল ক্লাসরুমে তো থাকবে অবশ্যই। আর আমি স্লাইড দিয়ে দিব, কোনো সমস্যা নেই। স্যার এখন হ্যাঁ বলেন। স্যার আমি কয়েক মাস আগে মুভি দেখেছিলাম এই ট্রয় নিয়ে। তো ওই মুভিতে আমি দেখেছিলাম যে পেট্রোক্লাস ছিল হচ্ছে গিয়ে একিলিসের ছোট ভাই। তো এটা কাজিন। কি কাজিন? ইয়েস, মানে ছোট আর কি, ওর থেকে ছোট, একিলিসের থেকে। তো কাজিন নাকি ফ্রেন্ড স্যার, বুঝতে পারছি না স্যার। এটা হচ্ছে আপনারা এখনই বলছি না, এটা হচ্ছে আপনারা যখন পড়বেন, ইলিয়াডটা যখন পড়বেন তখন বুঝতে পারবেন। কিছু তো রাখতে হবে, তাই না? এটা হচ্ছে আমি আপনাদেরকে জাস্ট ম্যাগনেটিক পার্ট গুলো দিচ্ছি, চুম্বক অংশটা দিচ্ছি, বাকি অংশটা আপনাদের পড়ে নিতে হবে। আপনাদেরকে আমি দিয়ে দিব বইটা দিয়ে দিব। আর হচ্ছে যদি আপনারা কালেক্ট করতে পারেন খুব ভালো, যতখানি সাবধান থেকে করা যায়। এখন আপনাদের যদি কোনো কোয়েশ্চেন থাকে বলতে পারেন আজকের ক্লাসের উপর বেস করে। স্যার বইগুলা কোথায় পাবো স্যার? গুগলে কি পাবো স্যার? বুঝতে পারছি আমি না দিয়ে স্যার। দিব, আমি দিয়ে দিব। স্যার ওকে স্যার, থ্যাংক ইউ। আচ্ছা, আজকের এই লেকচারটা, এটা কিন্তু আমাদের ফাউন্ডেশন লেকচার। এটা কিন্তু সবাইকে ভালো করে বুঝতে হবে, নাহলে কিন্তু সামনে বুঝবেন না। আমি বারবার কিন্তু আজকের লেকচারের রেফারেন্স দিব, বারবার করে বলবো। আচ্ছা, আমরা এই পার্টটা পড়লাম, দেখেন তো এখানে বেসিক হিউম্যান ইমোশন কই আছে, বেসিক হিউম্যান ইমোশন কোথায় কোথায় আছে, দেখেন তো এখানে হিউম্যান রিলেশনশিপ কি কি দেখানো হলো, দেখেন তো এখানে পোর্ট্রেয়াল অফ লাইফ, জীবনের প্রতিচ্ছবি কোথায় পাচ্ছেন, কি পাচ্ছেন একটু দেখেন। এর সাথে সাথে আমরা যুদ্ধ, এই এপিকে যুদ্ধটাকে কিভাবে পোর্ট্রে করা হচ্ছে সেটাও কিন্তু আমরা স্টাডি করব। হাউ ওয়ার ইজ পোর্ট্রেড হিয়ার। হ্যাঁ, ক্লাস প্রায় শেষ। আমরা এখন হচ্ছে সবার কোয়েশ্চেন অ্যান্সার নিচ্ছি। আপনারা যদি তাড়া থাকে কারো, আপনারা ওই চ্যাট বক্সে ওখানে নাম আইডি দিয়ে আপাতত যেতে পারেন। আমি এখন শুধু রিপিট করব,
কারো কোয়েশ্চেন কোনো প্রবলেম থাকলে এখন সেটা সলভ করব। জি এখন স্যার, আর আমার নতুন এখানে কোনো বৃষ্টি স্টার্ট হয়েছে তো স্যার আমার যেতে হবে বাসায়। আচ্ছা, আপনি তাহলে আচ্ছা, বাসাতে নেটওয়ার্ক প্রবলেম। নাম আইডি দিয়ে আপনি তাহলে আসতে পারেন, সমস্যা নেই। আচ্ছা স্যার, আসসালামু আলাইকুম। হ্যাঁ, আপনাদের আরো কারো যদি কোনো সমস্যা থাকে ডিসকাস করতে পারেন, যদি কোনো রকম প্রবলেম থাকে ডিসকাস করতে পারেন। আর লিভ নেওয়ার আগে অবশ্যই আপনার নাম আইডি দিয়ে যাবেন। নেক্সট ক্লাস আমরা বুধবার দিন করব, একই টাইমে 5 PM 5টা থেকে শুরু করব, 5টা থেকে শুরু করব বুধবার। ঠিক আছে? আর আমি সবকিছু দিয়ে দিচ্ছি কিছুক্ষণের মধ্যে। আপনাদের আরো কারো যদি কোনো কোয়েশ্চেন থাকে বলতে পারেন। যদি কোনো রকম প্রবলেম হয় অবশ্যই গ্রুপে জানাবেন, আমাকে নক করে জানাবেন, কোনো সমস্যা নেই, আমরা সবই সলভ করব। আর আমি সব ফাইল, সব পিডিএফ আপনাদের দিয়ে দিচ্ছি। ওকে, ভালো থাকবেন। আজকের মতো তাহলে শেষ করে দেই। অনেক ধন্যবাদ, থ্যাংক ইউ ভেরি মাচ থাকার জন্য। আবার বুধবার দেখা হবে 5টায় ইনশাল্লাহ। থ্যাংক ইউ ভেরি মাচ। স্যার, আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম।